আসসালামু সবাইকে আসসালামু সবাইকে কি অবস্থা তোমাদের? আশা করি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমাকে একটু জাস্ট জানো যে হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে ওকে, আমি দেখি কারা কারা লাইভে আসো আজকে। আমাদের লাস্ট ক্লাসটা যারা করছো তারা তো থাকা উচিত, কারণ লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বাক্য রূপান্তর নিয়ে পড়াশোনা করছিলাম এবং হচ্ছে বাক্য নিয়ে কথা বলছিলাম, আমরা বাক্য তত্ত্ব নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাসে আমরা বাংলা বানানের নিয়ম এবং হচ্ছে শুদ্ধ বানান এগুলো দেখবো। ওকে, দেখি সবাই কারা কারা জয়েন করে ফেলে আজকে আমাদের সাথে ক্লাসে। ওকে, আমরা জাস্ট ওয়েট করি, দেখি কারা কারা জয়েন করবে আজকে। ওকে, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, আজকে আমরা বাংলা বানানের নিয়ম খুবই অল্প সময়ের মাঝখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো। ওকে, একদম সুন্দর করে, যাতে আমাদের ভবিষ্যতে আর এই টপিকসে কোনো প্রবলেম না হয়। ওকে, তো সবাইকে একটু মেনশন করে দাও, সবাই যাতে চলে আসে, এরপরে হচ্ছে আমরা শুরু করব। ওকে, হ্যাঁ, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে, ফাহাদুজ্জামান সাজিদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, নুসরাত বিনতে, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত বিনতে, কেমন আছো তুমি? হ্যাঁ, ওকে, আর কারা কারা জয়েন করবা জয়েন করে ফেলো তাড়াতাড়ি, আমরা এখনই শুরু করব। ওকে, হ্যাঁ, ওকে, আমরা মোটামুটি 5 জন জয়েন করছো। ওয়েবসাইটে দেখি কারা কারা জয়েন করছো। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি, কারণ মোটামুটি যারা জয়েন করে তারা জয়েন করে ফেলছে, এর বেশি মনে হয় না কেউ জয়েন করবে আসলে। চলো, এখন সবাই পরীক্ষা নিয়ে বিজি, চলো আমরা শুরু করি। আচ্ছা, এক মিনিট। ওকে, শায়লা সাম্মি, শাম্মি, ওয়ালাইকুম আসসালাম। শাম্মি, কেমন আছো তুমি? আচ্ছা, ওয়েবসাইটে মনে হয় একজন জয়েন করছে আমাদের সাথে। কে আসো আমাদের একটু জানাও, তুমি কোথা থেকে জয়েন করছো আমাদের একটু জানাও, আমরা এখনই শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা অল্প টাইমের ভিতরে বাংলা বানানটা ক্লিয়ার করে ফেলি। নুসরাত, তুমি গত ক্লাস করছিলা, গত ক্লাস থেকে তোমার সবকিছু ক্লিয়ার হয়েছে? তোমার কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, ওকে, সাজিদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন কি আছে আমাকে জিজ্ঞেস করতে পারো গত ক্লাসের উপর। নুসরাত তো ক্লাসে ছিলাম। ওকে, চলো, থাকলে করো, আমি আনসার দিব। আচ্ছা, তো আমাদের আজকে বানান থেকে আমি প্রথমে তোমাদের একটু বলে নেই যে বানান থেকে এরকম তোমার হচ্ছে যে অথবা দিয়ে প্রশ্ন করা থাকে। তো একটা হচ্ছে তোমাকে বানানের নিয়ম লিখতে বলে, ঠিক আছে? এর ভিতরে মানে কয়েকটা টাইপের প্রশ্ন আছে, আমি তোমাদেরকে দেখাবো। আরেকটাতে হয় হচ্ছে তোমাকে শুদ্ধ বানান লিখতে বলে, ঠিক আছে? শুদ্ধ বানান দেওয়া থাকে, শুদ্ধ বানান লিখতে বলে। এখন সব থেকে ভালো ওয়াইজ ডিসিশন কোনটা, সব থেকে ভালো গুড ডিসিশন কোনটা? গুড ডিসিশন হচ্ছে শুদ্ধ বানান লেখা। এটা আমরা ছোটবেলা থেকে লিখে আসতেছি এবং এটা খুবই সহজ শুদ্ধ বানান লেখা, কয়েকবার প্র্যাকটিস করলে আমরা পারি। তো এতে লাভটা কি হয়, তোমার টাইম বাঁচে। তুমি নিয়ম লিখবা 5-6টা, উদাহরণ দিবা, তোমার টাইম কিল হবে। এর থেকে বেটার ডিল কি ভাই, তুমি শুদ্ধ বানান লেখো, তো তা একদম কারেক্ট নাম্বার। তুমি তুমি হচ্ছে নিয়ম লিখবা, তোমাকে দেখবা যে হাফ নাম্বার, 1 নাম্বার কম দিবে যদি শুদ্ধ হয়, ঠিক আছে? তো এটা যাতে না হয়, ওকে, এটা যাতে না হয় এই জন্য তুমি চেষ্টা করবা হচ্ছে যে ফুল নাম্বার পাওয়ার জন্য, মানে একদম আমি যা করতাম তোমরা তাও করবো, তাই করবা। সবাই ম্যাক্সিমাম যারা মোটামুটি বুঝে তারা এটাই করবে, যে শুদ্ধ বানান লিখবা। ওকে, আচ্ছা, বাট আমি তোমাদেরকে সবকিছুই পড়াবো, কোনো সমস্যা না। হ্যাঁ, শাম্মী, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি শাম্মী। ওকে ওকে, আচ্ছা, তো এখন, হ্যাঁ, এখন চলো আমরা শুরু করি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন, যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানীয় 6টি বা হচ্ছে 5টি নিয়ম লেখো, বা হচ্ছে উদাহরণ সহ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম লেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা ভালো লেভেলের একটা কমন প্রশ্ন। তো এটা আমি তোমাদেরকে পড়াবো, বাট এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে, যেখানে আমি লিখে দিছি, আমি এটা পড়াবো। এটা পড়ার আগে চলো আরো কিছু জিনিস পড়ে আসি, তাহলে ওটা ইজি হবে। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকটা টাইপ আলাদা করে পড়ি, যেমন হচ্ছে তৎসম শব্দ বানানের নিয়ম, অতৎসম শব্দের বানানের নিয়ম পড়ি, তখন দেখবা যে যে কোনো 5টা লেখা বা যে কোনো 6টা লেখা আমাদের জন্য ইজি হবে। ওকে, তাহলে আমরা প্রথমে তৎসম শব্দের বানান সম্পর্কে একটু পড়ি। আচ্ছা, গত ক্লাসে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা,
ওকে, থ্যাংক ইউ নুসরাত। তোমাদের ভবিষ্যতে যদি বাংলায় কোনো টপিক্সের সমস্যা আমাকে জানাবো, আমি সেটা পড়াই দিব অবশ্যই এসএসসির আগে। ওকে, তো খেয়াল করো, প্রথমে হচ্ছে তৎসম শব্দের বানানের 5টা নিয়ম লেখা, এটা পরীক্ষাতে আসছে। ঠিক আছে, এখন তোমাকে জানতে হবে যে তৎসম শব্দ কি। তো আমরা যখন শব্দগুলা পড়ি বা ছোটবেলায় তোমরা যখন 9-10 গ্রামার পড়ছো, সেখানে কি কি ছিল? অনেকগুলো শব্দ শব্দ ছিল, যেমন তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এরকম ছিল। তো তৎসম জিনিসটা কি আসলে? তৎসম, তৎসম কথাটা যদি আমি একটু জাস্ট লিখি, খেয়াল করো, আমি যদি লিখি তৎসম কথাটা, হ্যাঁ আমি যদি লিখি তৎসম কথাটা, তাহলে কিরকম আসে? তৎসম, ঠিক আছে, তৎসম। তো এই এই লেখাটায় একটু মোটা করে দিয়ে দিলে বুঝতে ইজি হবে। এই তৎসম, তৎসম আছে তৎ এবং হচ্ছে সম, ঠিক আছে। তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান। তাহলে তার সমান, প্রশ্ন হচ্ছে কার সমান? এটা হচ্ছে সংস্কৃতের সমান, সংস্কৃত, সংস্কৃত যেটাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে এই তৎসম যে শব্দগুলো আছে, এই তৎসম শব্দগুলো হচ্ছে আমাদের সংস্কৃত যে ভাষাটা, সেই সংস্কৃত ভাষাটা থেকে ধরো একদম অবিকৃত ভাবে চলে আসছে, হুবহু চলে আসছে, অবিকৃত অবস্থায় চলে আসছে। তাহলে তৎসম শব্দ কোনগুলো বাংলা ভাষায়? যেগুলো হচ্ছে সংস্কৃত থেকে অবিকৃত রূপে চলে আসছে, ঠিক আছে, একদম হুবহু চলে আসছে, তেমন তোমার হচ্ছে কি হয় না, তেমন কোনো বিকৃতি হয় নাই, এগুলো হচ্ছে তৎসম শব্দ, সংস্কৃত শব্দ থেকে আসছে। তো এগুলা কি কি? অনেকগুলো শব্দ আছে, এখন সবগুলাকে আর মুখস্থ করবা? সবগুলা মুখস্থ করার দরকার নাই। আমি যদি টাইম পাই তাহলে তোমাদেরকে এই যে শব্দগুলোর উপর একটা ক্লাস নিব না, মানে জাস্ট মোটামুটি বেসিক ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, মোটামুটি একটা ক্লাস নিব না। তো এগুলা নিয়ে মানে কোন এত তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর তোমাদের এখন টাইম নাই। ওকে, যদি কখনো মানে বেসিক ক্লিয়ার করার জন্য অল্প টাইমে ক্লাস দিতে পারি, জাস্ট এগুলো তৎসম শব্দ, এগুলো তদ্ভব শব্দ এভাবে আসছে, ওইটা অন্য হিসাব, বাট এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর খুব বেশি দরকার নাই। ওকে, তাহলে তৎসম শব্দগুলো আসছে হচ্ছে আমাদের সংস্কৃত থেকে। ওকে, হ্যাঁ, এগুলো আমরা নক্ষত্র বলতে পারো, সূর্য, নক্ষত্র, ঠিক আছে, এগুলো হচ্ছে তৎসম শব্দ। এরকম তদ্ভব শব্দ আছে, দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আপাতত। ওকে, মাথা ব্যথা নাই। ওকে, তো এখন তৎসম শব্দ আমরা এতটুকু জানলাম, এতটুকু বেসিক জানলাম। এখন আমাদের মেইন পড়ায় চলে আসি, যে বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। উদাহরণ সহ তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো যে এখানে নিয়মগুলা মোটামুটি আমি 5টা তোমাদেরকে দিয়ে দিছি, আরো একটা লিখে দিব, সমস্যা নাই, ঠিক আছে। তো খেয়াল করো যে যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই, বানানটা নিয়মটা খেয়াল করো, যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই বা রস্ব দীর্ঘ, খুবই সহজ, খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। রস্ব দীর্ঘ, ঠিক আছে, শুদ্ধ, সেসব শব্দে রস্বই বা হচ্ছে রস্যকার বসে, ইজিলি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বলতেছি। যেমন দেখো এখানে কিংবদন্তি, তো একটা সময় দেখা যেত কি আমরা কিংবদন্তি দীর্ঘিকার দিয়ে লিখতেছি, ঠিক আছে, একটা টাইমে আমরা কিংবদন্তি দীর্ঘিকার দিয়ে লিখে এটাকে শুদ্ধ ধরতাম, তাই না? বাট বাংলা একাডেমি বলতেছে যে এখানে এখন আর দীর্ঘিকার দেওয়ার দরকার নাই, এখানে তুমি কি দিবা? ঋষিকার দিবা, ঠিক আছে, এখানে তুমি কি দিবা? ঋষিকার দিবা। একটা টাইমে আমরা কি করতাম, আমরা আসলে যুবতী, ধরো যে একটা টাইমে গিয়ে দীর্ঘিকার দিয়ে লিখতাম, তাই না? তো এখন তারা বলতেছে যে এখানে রস্যইকার এবং এবং হচ্ছে রস্যকার হবে, মানে রস্যইকার, এখানে তো রস্যইকার হবে, রস্যইকার দিছে, ঠিক আছে, ঋষিকার রস্যইকার হবে। আর যেসব জায়গায় তোমার রস্য দীর্ঘ দুইটাই তোমার হচ্ছে শুদ্ধ, সেসব ক্ষেত্রে এখন রস্যকার হবে, ঠিক আছে, রস্যকার হবে, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? তার মানে হচ্ছে হ্যাঁ, দুর্গা আদাব। ওকে, তো কাহিনী কি হলো যে যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রস্য দীর্ঘ, এগুলা শুদ্ধ ছিল, এগুলো শুদ্ধ, একটা টাইমে আমরা লিখতাম, তো সেসব শব্দে বর্তমান হচ্ছে রস্যইকার এবং রস্যকার হবে। তাহলে বর্তমান বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী তুমি কিংবদন্তি তোমার কিভাবে লিখতে হবে? ঋষিকার দিয়ে লিখতে হবে। একটা টাইমে আমরা দীর্ঘিকার দিয়েও লিখতাম, তখন ওটাকে আমি শুদ্ধ ধরতাম, বাট এখন তারা বলতেছে যে তোমাকে ঋষিকার দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে কিংবদন্তি, ঋষিকার, ঠিক আছে, এটা হচ্ছে এখানকার একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা তো আশা করি বুঝতে পারছো। ওকে, ওকে, হুম, ওকে, হ্যাঁ, তাহলে রস্যইকার বা হচ্ছে রস্যকার, রস্যকার হবে। ওকে, তারপর দেখো তৎসম শব্দের রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে ডাবল, তার মানে রেফের পর ব্যঞ্জন বর্ণটা ডাবল হবে না, ঠিক আছে। যেমন আমি বলবো অর্জন, ঠিক আছে, আমি এরকম লিখবো না, ঠিক আছে, অ আবার বোরকাত জ আবার ন, এরকম লিখবো না, ঠিক আছে। এই যে উপরে যেটা লিখছি এটা হচ্ছে কি ভুল,
ঠিক আছে, এটা হচ্ছে ভুল। তার মানে রেফ আছে, অর্জন, উপরে রেফ আছে, বর্কার্য আছে, আবার একটা বর্কার্য দিয়ে এটাকে কি করব না, দ্বিত্ব করব না, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব করব না। তাহলে বর্কার্য একটা আছে, আর একটা বর্কার্য দিয়ে এটাকে কি করব না, দ্বিত্ব করব না। তাহলে কারণ হচ্ছে রেফ আছে, উপরে রেফ আছে, তাহলে তৎসম শব্দে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এটাই আমাদেরকে এখানে বলছে, ঠিক আছে, এটাই আমাদেরকে এখানে বলছে। তাহলে অর্জন কথাটা আমাদেরকে অর্জন করে মানে নিচে যেরকম দেওয়া আছে সঠিক অর্জন এরকমই লিখতে হবে, ঠিক আছে, আমাকে অর্জন এখানে এরকম লেখা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তারপর আসো সন্ধির ক্ষেত্রে, ঠিক আছে, সন্ধির ক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে কি বলছে যে ক খ গ গ, চারটা ক খ গ গ, ঠিক আছে, এই চারটা পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময়ের স্থলে অনুস্বার হবে। খেয়াল করো জিনিসটা কি, ধরো শর্ত দিছে আমাদেরকে যে শব্দটা সন্ধি দ্বারা গঠিত হইতে হবে, ঠিক আছে, যেমন অহংকার, ঠিক আছে, অহংকার, অহংকারকে আমরা কিভাবে পাই, অহম যোগ কার, ঠিক আছে, অহংকার সমান হচ্ছে অহম যোগ কার। ওকে, তো এখন খেয়াল করো তো যে এখানে কাহিনী কি হয়েছে, এখানে দেখো এই জায়গায় ম আছে, যে অন্তঃস্থিত ম, ঠিক আছে, অন্তঃস্থিত ম, এখানে ম আছে, ঠিক আছে, হ্যাঁ, আর ক খ গ গ, ক খ গ এর মধ্যে এখানে ক আছে, ঠিক আছে, ক আছে, খেয়াল করে দেখছো যে চারটা শর্ত দিচ্ছে ক খ গ গ পরে থাকলে, তাহলে এখানে তো আমি ক পাইছি। আর বলতেছে যে তোমার পূর্বপদের অন্তঃস্থিত ম, এই যে পূর্বপদের অন্তঃস্থিত ম, ঠিক আছে, অহম, অহমের ম, ঠিক আছে, অহমের ম, আর এখানে কারের ক, তাহলে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম, যে মটা ছিল অহমের মটা, এটা কিসের কি হবে, অনুস্বার হবে, তাহলে হয়ে গেছে কি অহংকার, ঠিক আছে, তাহলে এখন কি আর ম আছে না, হয়ে গেছে কি, হয়ে গেছে হচ্ছে অহংকার। ওকে, তেমন ভাবে অলংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, সম যোগ গীত, সঙ্গীত, ঠিক আছে, তাহলে সম ম আছে, ঠিক আছে, আর গীত, গীতার এখানে গ আছে, তাহলে হয়ে গেছে কি সঙ্গীত, ঠিক আছে, সঙ্গীত যা আছে এখানে এগুলো এরকমই লিখতে পারো তুমি। এগুলো হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা নিয়ম, ঠিক আছে, এখানে যদিও কিছুটা মডিফাই করে লেখা আছে, ঠিক আছে, তো বাট মেইন কনসেপ্টটা সেম। ওকে, হ্যাঁ, হুমায়রা তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। তুমি যে বই থেকে পড়ছো, তুমি যদি কোনো টেস্ট পেপার থেকে পড়ে থাকো টেস্ট পেপার থেকে লিখবা, তুমি যে অক্ষরপত্র থেকে পড়ে থাকো অক্ষরপত্র থেকে লিখবা, ঠিক আছে। তো আমি নিজে যখন পরীক্ষা দিছি, আমি তো ওই যে কয়েকদিন আগে বিসিএস রিটার্ন দিলাম, তো সেখানে আমার কাছে বাংলা একাডেমির বানানের যে রুলসটা সেটাই ছিল, ঠিক আছে, এখানে মোটামুটি তারা হালকা একটু মডিফাই করে লিখছে, একদম হুবহু সেটা লেখে নাই, ঠিক আছে, বাট যেহেতু এইচএসসি লেভেলে আমাদের এই বইগুলাই চলে, তো তুমি এভাবে লিখতে পারো, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, তাহলে এটা আশা করি তুমি পারবা। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আরেকটা কথা আছে যে তুমি এখানে সন্ধিবদ্ধ করছো, সন্ধি আছে এখানে, অহংকার, অহম যোগকার, ঠিক আছে, তো সন্ধিবদ্ধ আছে, এই জন্য তুমি কি ব্যবহার করছো, অনিশ্বার ব্যবহার করছো, ঠিক আছে, অনিশ্বার ব্যবহার করছো। বাট যদি সন্ধি না থাকে, ঠিক আছে, সন্ধি না থাকলে কি হবে বলো, সন্ধি না থাকলে এটাও তুমি লিখতে পারো, চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সন্ধি না থাকলে কি থাকবে, সন্ধি না থাকলে, সন্ধি না থাকলে কি হবে, এই জায়গায় কি অনুস্বার হবে না, সন্ধি না থাকলে এই জায়গায় অনুস্বার হবে না, ঠিক আছে, অনুস্বার হবে না, সন্ধিবদ্ধ না হলে উমর স্থানে অনুস্বার হবে না, সন্ধি না থাকলে যেখানে উম আছে, যেখানে উম আছে উমর স্থানে অনুস্বার হবে না, অনুস্বার হবে না, সন্ধি না থাকলে উমর স্থানে অনুস্বার হবে না। যেমন হচ্ছে আমি যদি বলি অঙ্গ, ঠিক আছে, অঙ্গ, তাহলে এখানে কিন্তু অনুস্বার নাই, অঙ্গ, ঠিক আছে, অঙ্গ, আমি যদি বলি অঙ্ক, ঠিক আছে, অঙ্ক, এই জায়গায় অনুস্বার নাই, কারণ এই জায়গায় সন্ধি নাই, ঠিক আছে, এই জায়গায় সন্ধি নাই, তাহলে সন্ধি না থাকলে উমর স্থানে অনুস্বার হবে না, ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো, উমর স্থানে অনুস্বার হবে না সন্ধি না থাকলে বা সন্ধিবদ্ধ না হলে। ওকে, হুম, ওকে, তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো যে সন্ধিবদ্ধ নাই, এজন্য অঙ্গ এখানে উময় আছে, উমর স্থানে অনিশ্চয় চলে আসে নাই, অঙ্ক এখানে অময় আছে, এই জায়গায় অনিশ্চয় চলে আসে নাই, ঠিক আছে, তাহলে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের যে অন্তর্স্থিত মটা আছে ময়ের স্থানে অনিশ্বার হবে, ঠিক আছে, অনিশ্বার হবে, যেন অহম যোগ কার, অহংকার, তাহলে এই জায়গায় তোমাকে অহম যোগ কার আছে, কিন্তু আমাদের শর্ত বলতেছে যে ক খ গ ঘ পরে আছে, যে ক ক আছে এখানে, ক খ পরে থাকলে আর পূর্বপদের যে লাস্টে অহমের মোটা আছে, এটা ময়ের স্থানে কি হবে,
অনিশ্বার হবে, এটাই বলছে আমাদেরকে। ওকে, তারপরে দেখো লিখে রাখছি আমি যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। তো শব্দের শেষে বিসর্গ থাকবে না এই কথাটার মানে কি? ধরো আমি কার্যত যেটা আছে এটাকে আমি এভাবেই লিখতেছি কার্যত, ঠিক আছে, কার্যত। তো এটার পরে আর বিসর্গ দেওয়ার দরকার নাই, এটার পরে আর বিসর্গ দেওয়ার দরকার নাই, এটাই বলছে কার্যত। তাহলে শব্দের শেষে বিসর্গ থাকবে না, ঠিক আছে, এটা তারা বলছে। আচ্ছা, তারপরে দেখো কি লিখছি আমি, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ই, ঠিক আছে। দেখো মানে একদম সহজ, আমি তোদের একদম পানির মতো বুঝিয়ে দিচ্ছি যে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত মানে ইন প্রত্যয়টা যুক্ত হবে, ঠিক আছে, ইন প্রত্যয়টা যুক্ত হবে শব্দের প্রত্যয় ইন প্রত্যয়টা যুক্ত হবে, ঠিক আছে, শব্দের শেষে। তাহলে শব্দের শেষে যখন ইন প্রত্যয়টা থাকবে তখন দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে, ঠিক আছে, একটু টাফ মানে তোমাদের জন্য এই লেভেল হয়তো একটু টাফ লাগতে পারে, বাট জিনিসটা এতটা কঠিন না। এবং তোমাদের জন্য তো অবশ্যই মানে অল্টারনেটিভ অপশন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে শুদ্ধ বানান লেখা। আমি তোমাদের সবকিছু দেখাবো যা যা পরীক্ষাতে একদম চলে আসে, মানে যেগুলো হুবহু পরীক্ষাতে আসে, রিপিটেশন হয়, সবগুলাই বানানি আমি তোমাদের কাছে দেখাবো। বাট কেউ যদি চাও মানে আহ দেখো আমি তোমার একটা কথা বলি যে সব সময় প্রত্যেকটা জিনিস একটু অল্টারনেট রাখা ভালো। সাপোজ এমন কোনো হচ্ছে তোমার বানান দিল যেটা তুমি হয়তো বা কয়েকটা পারতেছো না, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু নিয়ম লেখা লাগতে পারে, ঠিক আছে। এই জন্য একটু হলেও আইডিয়া রাখবা। ধরো তুমি একদম 100% স্থির যে আমি বাংলা বানানের ক্ষেত্রে আমি হচ্ছে শুদ্ধ বানান এবং হচ্ছে যে ওইটাই লিখবো, মানে বানানটা শুদ্ধ করে লিখবো। বাট তাও এগুলো নিয়ে একটু আইডিয়া রাখবা, ইন কেস জানি না আমাদের কখন কি হয়ে যায়, ঠিক আছে। তো আইডিয়া রাখাটা সবসময় উত্তম, ঠিক আছে, খুব বেশি পড়া না। ওকে, আচ্ছা, রিপোর্ট 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 আর নিয়ম পারছি না। আচ্ছা, রিপোর্ট আর নিয়ম পারছি না, আচ্ছা এটা কি বুঝি নাই, বুঝি নাই। আচ্ছা, রিপোর্ট আর নিয়ম পারছি না, একটু ভালো করে লেখো, আমি তোমার কথাটা বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে এখন এখানে খেয়াল করো গুণী, ঠিক আছে, গুণী যেটা আছে এটা হচ্ছে ইন প্রত্যয়ন্ত একটা শব্দ। গুণী যখন তৈরি হয় তখন এখানে ইন প্রত্যয় থাকে, রস্যই ন, ইন প্রত্যয়, ঠিক আছে। এটা প্রকৃতি প্রত্যয়ের ক্লাস যদি আমরা নেই সেখানে আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা করব, ঠিক আছে। তাহলে ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ, দীর্ঘ ই আছে না এখানে, গুণী দীর্ঘ ই আছে, তাহলে গুণী শব্দটা তৈরি হয়েছে হচ্ছে ইন প্রত্যয় যুগে। এবং গুণীতে এখানে কি আছে, দীর্ঘ ই আছে, ওকে। তাহলে এটা যখন সমাসবদ্ধ হবে তখন হ্রস্ব ইকার হবে, যেমন গুণীজন যখন হয়ে যাবে তখন এখানে গুণীটা ঋষিকারে পরিণত। দেখো এখানে গুণীতে দীর্ঘিকার আছে, বাট এই জায়গায় কি হয়ে গেছে, ঋষিকার। তারপর দেখো প্রাণীর দীর্ঘিকার আছে, ঠিক আছে, বাট যখন বলছি প্রাণীবিদ্যা তখন ঋষিকার চলে আসছে, ঠিক আছে। মন্ত্রী আমি বলছি দীর্ঘিকার মন্ত্রীতে, বাট যখন আমি বলছি মন্ত্রী পরিষদ তখন ঋষিকার চলে আসছে, ঠিক আছে, ঋষিকার চলে আসছে। আমি কি বোঝাতে পারছি? তখন ঋষিকার চলে আসছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। তাহলে তুমি হচ্ছে এভাবে তুমি হচ্ছে এখান থেকে 5টা নিয়ম তুমি লিখে দিলা সুন্দর করে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে 5টা আমরা বললাম। আচ্ছা, তারপরে আমরা আরো একটা বানান তোমাদেরকে লিখে দেই, বানানের নিয়ম লিখে দেই, মানে তৎসম শব্দের ক্ষেত্রে, ঠিক আছে। যে ক্ষেত্রে যদি ইন কেস তোমার ধরো একটা দুইটা ভুলে গেলা তখন লাস্টে যে তুমি এটা লিখতে পারো অন্তত, ঠিক আছে। ধরো একটা বেশি শিখলা, সমস্যা কি? ওকে, তাহলে নাম্বারে আমরা হচ্ছে এক আচ্ছা, অ্যাপ্লিকেশন ইজ পাস টু ডেজ। মলি তুমি কি একটু কাইন্ডলি বাংলায় টাইপ করতে পারবে? আসলে তোমার কথাটা মানে এখানে মানে ক্লিয়ারলি আসতেছে না, একটু কাইন্ডলি একটু বাংলায় টাইপ করো, ঠিক আছে, বা বাংলিশে টাইপ করলেও হবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, দেখো আরেকটা নিয়ম তুমি ইন প্রত্যয়ান্ত শব্দের সাথে তো বা হচ্ছে তা, এটা যদি যুক্ত হলে কি হবে? এটা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, মূলত তুমি একটু কাইন্ডলি বাংলায় বা হচ্ছে বাংলা ইংলিশে টাইপ করো, ঠিক আছে। ওকে, তা প্রত্যয় যদি যুক্ত হয়, তা অথবা তা প্রত্যয় যুক্ত হলে কি হবে? যুক্ত হলে ঋষিকার, হ্রস্ব ইকার হবে, হ্রস্ব ইকার হবে। একটা এক্সট্রা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে।
হ্যাঁ, রস্যইকার হবে। তাহলে একটা এক্সট্রা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে এখানে তুমি তারপর যেহেতু এক্সাম্পল সহ দিতে বলছে, তাহলে তুমি এখানে এক্সাম্পল দিবা। ঠিক আছে, যেমন হচ্ছে কৃতি, কৃতি, ঠিক আছে, কৃতি থেকে কি হবে, কৃতিত্ব। ঠিক আছে, এখানে দীর্ঘিকার ছিল, এরপর হচ্ছে ঋষিকার হয়ে গেছে, কৃতি থেকে কৃতিত্ব হয়ে গেছে। ঠিক আছে, কৃতি থেকে কৃতিত্ব হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে দায়ী, দায়ী, ঠিক আছে, দায়ী। তাহলে এগুলো আসলে কি, এই যে শব্দগুলো আমি লিখতেছি এগুলো হচ্ছে ইন প্রত্যয়ান্ত, মানে ইন প্রত্যয় দিয়ে এই শব্দগুলা গঠিত হয়েছে। আমরা এটা ভেঙে ভেঙে দেখাইলাম না, এত সময় নাই আমাদের এখন। ঠিক আছে, তারপর এর সাথে দেখো কৃতিত্ব, ঠিক আছে, এটা যুক্ত হয়েছে আলাদা করে, কৃতিত্ব, ত, তাই না, এই পার্টটা যুক্ত হয়েছে ত। এটা যুক্ত হওয়ার পর ফলে কি হয়েছে, যুক্ত হওয়ার ফলে কৃতিতে এখানে দীর্ঘইকার ছিল, এটা কনভার্ট হয়ে গেছে কিসে, ঋষিকারে, ঋষিকারে কনভার্ট হয়ে গেছে, তাহলে রস্যইকার হবে। ঠিক আছে, রস্যইকার, রস্যইকার কোনটা, এটা এই চিহ্নটা, তাই না, রস্যইকার হবে। তাহলে কৃতি, এটা হচ্ছে ইন প্রত্যয়ান্ত একটা শব্দ, তো এর সাথে আবার তো এই যে এটা যুক্ত হয়েছে, ঠিক আছে, এই জিনিসটা যুক্ত হয়েছে, তখন হয়ে গেছে কি কৃতিত্ব, তার মানে ঋষিকার চলে আসছে, এখানে দীর্ঘিকার ছিল, ঋষিকার চলে আসছে। দায়ী, এখানে দীর্ঘিকার আছে, এটা হচ্ছে একটা শব্দ, এর সাথে যখন আবার তো এই যে এটা যুক্ত হয়েছে, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে দায়িত্ব। ঠিক আছে, দায়িত্ব, তার ওই জায়গায় ঋষিকার চলে আসছে। ঠিক আছে, ঋষিকার চলে আসছে। আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এভাবে আরো এক্সাম্পল দেওয়া যায়। ধরো প্রতিযোগী, আমি যদি বলি প্রতিযোগী, তাহলে এখানে হচ্ছে তোমার কি দীর্ঘিকার আছে, ঠিক আছে, দীর্ঘিকার আছে। বাট আমি যদি কখনো বলি যে প্রতিযোগিতা, 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 তাহলে এখানে তা যুক্ত হয়েছে, তাই না, তা প্রত্যয় যুক্ত হয়েছে প্রতিযোগীর সাথে, তাহলে দীর্ঘিকারটা কিসে কনভার্ট হবে, রস্যইকারে কনভার্ট হবে। ঠিক আছে, রস্যইকারে কনভার্ট হবে। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে চলো, এরপরে চলো। আচ্ছা, তাহলে এরপর আমরা তৎসম শব্দ নিয়ে পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে তৎসম শব্দগুলো সংস্কৃত থেকে একদম আনচেঞ্জড হয়ে আসছে বাংলাতে। আর এরপর আমরা একটা প্রশ্ন বলছি যে অতৎসম শব্দের যে কোনো 5টা নিয়ম বলো। তাহলে অতৎসম শব্দ কোনগুলা, তুমি নাম শুনে বুঝতে পারতেছো, যেগুলো তৎসম না সেগুলো হচ্ছে অতৎসম। ঠিক আছে, তার এর ভিতরে তদ্ভব পড়বে, অর্ধতৎসম পড়বে, দেশি পড়বে, বিদেশি পড়বে, এগুলো হচ্ছে কি অতৎসম শব্দ। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা আমাদের আসছে অনেকবার। ঠিক আছে, তারপর বাংলা একাডেমি প্রণীত প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। ওকে, সেম প্রশ্ন। তাহলে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা ব্যাকরণ নিয়ম অনুসারে অতৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে আমরা চলো একটু অতৎসম শব্দ নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এখানে বইয়ের স্লাইড গুলো হচ্ছে আমাদের হায়াত মাহমুদ স্যারের বই থেকে নেওয়া। ঠিক আছে, তুমি যদি টেস্ট পেপার থেকে পড়তে পারো, তুমি যদি বাংলা একাডেমির একটা ছোট একটা পাওয়া যায়, ঠিক আছে, ওইটা আমি আমি কালেক্ট করছিলাম। ঠিক আছে, ওখান ওখান থেকে চাইলে পড়তে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তুমি যেখান থেকে পড়বা, যদি এখানে একটু মডিফাই করে লিখছে, একদম হুবহু এরকম নাই, একটু মডিফাই করে এখানে লিখছে, বাট আমি আশা করি, আমার কাছে মনে হয় যে ইন্টার লেভেলে আসলে একদম হুবহু না লিখলেও মোটামুটি ওই তোমার ওই কনসেপ্টটা ধরতে পারলে আশা করি নাম্বার দিবে। ওকে, তো এখন বাট একদম মেইন ওরা যেটা বলছে ওটা লিখতে পারাটা বেটার আর কি, আসলে আমার কাছে মনে হয়। বাট তাও আমাদের বইতে যেহেতু ভাবে লেখা, আমরা এই জন্যই এই জায়গায় এটাই লিখছি। আচ্ছা চলো, তো অতৎসম শব্দ যেগুলো আছে, তদ্ভ, পর্যতৎসম, দেশি, বিদেশি, ঠিক আছে, এগুলোতে মেইনলি কি ব্যবহৃত হবে, রস্যইকার এবং হচ্ছে রস্যইকার এবং হচ্ছে রস্যকার। ঠিক আছে, এগুলো ব্যবহৃত হবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে অতৎসম শব্দ, অতৎসম শব্দ, তাহলে অতৎসম শব্দে রস্যইকার রস্যকার ব্যবহৃত হবে, যেমন হচ্ছে আসামি, তারপর হচ্ছে মাস্টারি, তারপর হচ্ছে হিজরি। ঠিক আছে, আসামি, মাস্টারি, হিজরি, ওকে, এগুলোতে রস্যইকার এবং হচ্ছে রস্যকার ব্যবহৃত হবে। ওকে, ওকে, এরকম আমাদের অনেক শব্দ আছে। আমরা আসলে অতৎসম শব্দ বলতে এখানে হিউজ অসংখ্য শব্দকে আমরা নিয়ে আসি। এর তো দেশি শব্দ, দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে। হ্যাঁ, বিদেশি শব্দ তো অনেক, আমরা প্রচুর বিদেশি শব্দ ইউজ করি, তাই না, তো বিদেশি শব্দ এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে রস্যইকার এবং হচ্ছে রস্যকার হবে। ঠিক আছে, তুমি এখানে অনেক এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে, অনেক কিছু বলতে পারো। ঠিক আছে, যেমন আমি যদি বলি যেমন হচ্ছে যে কোনো তোমার হচ্ছে যে সাপোজ যে কোনো একটা নাম তুমি যদি বলো, ঠিক আছে, সেক্ষেত্রে আহ ধরো আমি বললাম, ঠিক আছে, ধরো আমি কি বলবো, ধরো যে কোনো একটা শব্দ বললাম, ঠিক আছে, যেমন হচ্ছে ধরো আমি বললাম জাপানি। ঠিক আছে, তাহলে এই শব্দের ক্ষেত্রে আমাদের কি রস্যইকার ব্যবহৃত হবে। ঠিক আছে, রস্যইকার ব্যবহৃত হবে।
রস্বইকার ব্যবহৃত হবে। ওকে, এই তো এগুলো হচ্ছে কথা এখানে। ওকে, ওকে, তারপরে চলো, তারপরে আমাদের লেখা আছে অতৎসম শব্দে ক্ষীয় না বসে খ বসে। তাহলে অতৎসম শব্দে ক্ষীয় না বসে কি বসে? ক্ষীয় না বসে হচ্ছে খ বসে, ঠিক আছে? তাহলে খ্যাত, খিদে, খুদে এগুলা ব্যবহৃত হয়, এই শব্দগুলো ব্যবহৃত হয়। ওকে, তারপর দেখো অতৎসম শব্দে মধ্যাহ্ন না বসে দন্তান্ন বসে। তো আমরা পড়ছিলাম যে হচ্ছে নত্য বিধান এবং হচ্ছে সত্য বিধান। তো এই নত্য বিধান এবং সত্য বিধানের যে কাহিনীগুলো, এগুলো মেইনলি এগুলো হচ্ছে কার জন্য আসলে? এগুলো হচ্ছে তৎসম শব্দের জন্য। তাহলে তৎসম শব্দে মেইনলি তোমার হচ্ছে যে মধ্যাহ্ন, ঠিক আছে, বা হচ্ছে তোমার আমাদের যে মধ্যাহ্ন আছে, তার মধ্যাহ্ন স আছে, এগুলোর ব্যবহারের যে নিয়মটা, ঠিক আছে, এগুলাই মেইনলি কি আসলে? এগুলাই মেইনলি হচ্ছে নত্য বিধান এবং হচ্ছে সত্য বিধান। তাহলে অতৎসম শব্দে আমরা মধ্যাহ্ন আর বসাবো না, যেহেতু এটা আমরা তৎসম শব্দে বসাই দিচ্ছি। তাহলে অতৎসম শব্দে মধ্যাহ্ন না বসে তুন্তান্ন হবে, ঠিক আছে? তুমি উদাহরণ মনে রাখবা, অগ্রাণ, ঝর্ণা, রানী, পরাণ, কয়েকটা এক্সাম্পল তুমি মনে রাখবা। আচ্ছা, অতৎসম শব্দে মধ্যাহ্ন স না বসে এখানে তালেব বাস্য অথবা দন্তাস্য বসে। জিনিস, স্টোর, পুলিশ, ঠিক আছে? এখন কোন জায়গায় দন্তাস্য বসে, কোন জায়গায় তালেব বাস্য বসে, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে দেখব, ঠিক আছে? এগুলো আমরা কি করব, একটু পরে দেখব, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, হ্যাঁ, হুম, ওকে। তো আমি যদি এখানে তোমাকে বলি, এখানে মেনলি কি হয়? এখানে মেনলি হচ্ছে যে এস ধ্বনি, যেগুলো হচ্ছে এস ধ্বনির মতো উচ্চারিত হয়, এস ধ্বনির মতো উচ্চারিত হয়, ঠিক আছে? হুম, যেগুলা মেনলি এস ধ্বনির মতো উচ্চারিত হয়, এগুলোকে জন্য আমরা দন্তাস্য ইউজ করি, ঠিক আছে? দন্তাস্য ইউজ করি। বাট যখন আমরা এইচ এইচ আসে বা হচ্ছে টি আই ও এন শন এগুলো আসে, তখন আমরা তালেব বাস্য ইউজ করি, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট যেটা তুমি মনে রাখতে পারো। ওকে, তালেব বাস্য, এস এস, ঠিক আছে, টি আই ও এন, ঠিক আছে, এগুলোর জন্য আমরা এটা ইউজ করি। আর যেগুলো এস এর মতো উচ্চারিত হয়, মানে ইংরেজি মাধ্যমে আগত শব্দ এস এর, এস ধ্বনির জন্য দন্তাস্য, ঠিক আছে, এস এর মতো উচ্চারিত হলে, যেমন হচ্ছে ঠিক আছে, এস এর মতো যদি উচ্চারিত হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে দন্তাস্য হবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি বলতে পারো তুমি? স্টেশন, ঠিক আছে, স্টেশন। বাট মানে স্টেশন বললে আসলে কি? স্টেশন বললে লাস্টে আবার টিআইওএন আছে, তাহলে এখানে লাস্টে টিআইওএন থাকলে তো এখানে তালেব বাস্য হবে, ঠিক আছে? তো এখানে তুমি মানে এস এর মতো যেগুলো উচ্চারিত হয় এগুলোকে তুমি দন্তাস্ব ইউজ করবা, ঠিক আছে? হুম, যেমন হচ্ছে বাস, ঠিক আছে, স্টেশন না বলে বাস বলি আমরা, ধরো বাস বলি, ঠিক আছে, বাস বলি, তাহলে এটা বাস, ঠিক আছে, বাস। বাসের ক্ষেত্রে আমি দন্তাস্ব ইউজ করতেছি, দন্তাস্ব ইউজ করতেছি। ওকে, বাট ধরো আমি হচ্ছে যে এস এস বা হচ্ছে টিআইওএন, বা যদি আমি বলি সেশন, ঠিক আছে, ধরো আমি যদি বলি সেশন, সেশন, তাহলে এই জায়গাও কিন্তু আমি আসলে তালেব বাস্য ইউজ করতেছি, তাই না? তালেব বাস্য ইউজ করছি, সেশন, ঠিক আছে, এস এস আই ও এন, সেশন, ঠিক আছে, এই জায়গাও আমরা তালেব বাস্য ইউজ করতেছি। মানে উচ্চারণ তুমি হিসাব করবা, মানে হচ্ছে যেগুলার আহ ধ্বনি কিরকম আর কি, বা হচ্ছে তোমার শব্দগুলা যদি এস থাকে, ঠিক আছে, এস থাকে, তাহলে সেক্ষেত্রে এটা দন্তস্বর মতো উচ্চারিত হবে, এস থাকলে বাস, বাট এস এইচ থাকলে, সন থাকলে, এরকম থাকলে এগুলা তালেব বাস্যর মতো উচ্চারিত হবে। এগুলো খুবই সিম্পল কথাবার্তা। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে। তারপর খেয়াল করো, অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা, এটা একটা জিনিস বিষয়, যে অতৎসম শব্দে, অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ভাই ঊর্ধ্ব কমা জিনিসটা কি? ঊর্ধ্ব কমা জিনিসটা কি আমাদের একটু বলেন। তো এই জিনিসটা তোমরা হচ্ছে দেখছো ছোটবেলায়, মানে ছোটবেলায় না হলে সবসময় দেখছো তোমরা, ঠিক আছে? তো সব সময় তোমরা এটা দেখছো, আমি তাও একটু করে যদি দেখাই, তাহলে কি আসলে ঊর্ধ্ব কমা, ঠিক আছে? ধরো আমরা মাঝে মাঝে লিখি না, ধরো হচ্ছে যে, ধরো আমি সাপোজ এই যে এভাবে লিখি না, ধরো করে উপরে এভাবে কমা দেই না, ঠিক আছে, উপরে এভাবে কমা দেই না মাঝে মাঝে লেখার সময়, ঠিক আছে? এই যে উপরে যে এরকম কমা দেই মাঝে মাঝে লেখার সময়, এটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব কমা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ঊর্ধ্ব কমা বা হচ্ছে ইলেক, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইলেক, ইলেক, ঠিক আছে, ইলেক বা হচ্ছে ঊর্ধ্ব কমা, এটার নাম হচ্ছে ইলেক বা হচ্ছে ঊর্ধ্ব কমা। এই যে উপরে যেটা আমরা দেই,
ঠিক আছে, উপরে আমরা যেটা দেই এটা হচ্ছে ইলেক বা হচ্ছে ঊর্ধ্বকমা। তাহলে তারা বলতেছে যে এই ইলেক, হ্যাঁ, ইলেক বা হচ্ছে ঊর্ধ্বকমা এটাকে তারা হচ্ছে বাদ দিতে চায়। ঠিক আছে, এটা কিন্তু তারা ইউজ করতে চায় না, ঊর্ধ্বকমা ব্যবহারের দরকার নাই বা ঊর্ধ্বকমা যত সম্ভব বর্জন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো তারপর তারা আরো কিছু নিয়ম তুমি বলতে পারো, যেমন এখানে আসলে ঊর্ধ্বকমা নাই, বলে দুজন, এখানে যদি আমি উপরে কমা দিতাম তাহলে সেটা তারা বলছে যে এটা বর্জন করবেন। ঠিক আছে, উপরে এই যে বলে, সাপোজ বলে আমি দিলাম এখানে কমা, এগুলো তারা বর্জন করতে বলছে। ঠিক আছে, এগুলো কি করতে বলছে, তারা বর্জন করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে তারা আরো বলছে যে ধরো আরেকটা লিখে দিলাম যে হর্ষ চিহ্ন, হর্ষ চিহ্ন এটাও বর্জন করতে হবে, হর্ষ চিহ্ন। ঠিক আছে, হর্ষ চিহ্ন তারা বলতেছে যে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। ঠিক আছে, যথাসম্ভব বর্জন করা হবে। তাহলে হর্ষ চিহ্ন আমাদের কি করতে হবে বলো, হর্ষ চিহ্ন আমরা যদি পারি যথাসম্ভব আমাদেরকে কি করতে হবে, বর্জন করা হবে। ঠিক আছে, এটাই তারা বলছে। ওকে, ওকে। যেমন আমি যদি বলি কল কল, ঠিক আছে, কল কল, আমি বললাম কল কল। ঠিক আছে, তারপর ধরো আমি বললাম হচ্ছে চেক। ঠিক আছে, আমি যদি বললাম চেক, তাহলে এক্ষেত্রে হর্ষ চিহ্ন আমরা মাঝে মাঝে দেই, হর্ষ চিহ্ন দেই, তাই না? ধরো হচ্ছে আমরা কর, কর এও হর্ষ চিহ্ন দেই। ঠিক আছে, এও দেই, নিচে যেটা দেই হর্ষ চিহ্ন। ঠিক আছে, এটাকে বলছে তারা যথাসম্ভব বর্জন করতে। ঠিক আছে, যথাসম্ভব বর্জন করতে বলছে। ওকে, ওকে। বাট মাঝে মাঝে তারা বলতেছে যে ধরো অর্থ বিভ্রান্তি হওয়ার চান্স যেখানে থাকে সেসব জায়গায় আমরা হর্ষ চিহ্ন দিতেও পারি, যেমন বাহ। ঠিক আছে, তো মাঝে মাঝে তারা বলতেছে যে যেখানে অর্থ বিভ্রান্তি হওয়ার চান্স থাকে সেখানে দিতে পারি বাহ। ঠিক আছে, এই জায়গায় আমরা দিতে পারি। তারপর ধরো হচ্ছে, হ্যাঁ, অর্থ বিভ্রান্তি ভুল উচ্চারণের আশঙ্কা থাকে, উহ, বাহ, যা। ঠিক আছে, এইসব জায়গায় উহ, বাহ, যা, এইসব জায়গায় আমরা ইউজ করতে পারি। বাহ তো লিখলাম, আবার লিখলাম যা। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মাঝে মাঝে, তারা বলতেছে। ঠিক আছে, যে অর্থ বিভ্রান্তি বা ভুল উচ্চারণ আশঙ্কা থাকে তখন ইউজ করা যায়। ঠিক আছে, তখন কি করা যায়, তখন হচ্ছে ইউজ করা যায়। ওকে, ওকে। তাহলে তুমি এগুলো লিখবা। ঠিক আছে, এগুলো লিখলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেগুলো আছে এগুলো লিখলেই মোটামুটি হয়ে যাবে। আশা করি জিনিসটা আমি বুঝাতে পারছি। আচ্ছা, এরপরে প্রশ্ন, আধুনিক বাংলা বানানে রস্বইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে এখানে আমাদের রস্বইকারের ব্যবহারের নিয়ম বলছে। রস্বইকারের ব্যবহার দেখো অনেকবার আসছে। ঠিক আছে, রস্বইকার ব্যবহার। ওকে, ওকে, এখানে তারা নিয়ম লিখছে, গ গ কি, ক খ গ গ উম হবে, তাই না? আচ্ছা, আমি কি বুঝাতে পারছি? তোমরা তোমরা কি আসো লাইভে? তোমরা কি লাইভে আসো? আমি কিন্তু খুবই স্লো পড়াচ্ছি, খুবই স্লো। ঠিক আছে, মানে এটা যদি ধরতে না পারো তাহলে আর কিছু করার নাই। একদম স্লো যাচ্ছে, আমাকে বলো কারো কোনো সমস্যা আছে, কারো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? ওকে, তো অতঃস্থম শব্দের বানানে আসলে অনেকগুলা নিয়ম আছে। ঠিক আছে, অতঃস্থম শব্দের বানানোর ক্ষেত্রে অসংখ্য নিয়ম আছে, অনেকগুলা নিয়ম আছে। তোমরা চাইলে সেগুলা লিখতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি অন্য বই থেকে পড়লেও দেখবে যে ওখানে অনেক নিয়ম আছে, তুমি চাইলে ওগুলা লিখতে পারো। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? যারা লাইভে আসো আমাকে কি বলবা যে ভাই বুঝতে পারছি মোটামুটি? ঠিক আছে, তুমি যে বই থেকে আগে পড়ছো সেই বই থেকেই তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছো? ওকে, তো এখানে ধরো আমি আরো যদি দুই একটা লিখে দিই তোমাদের জন্য, ধরো এখানে জায়গা ফাঁকা আছে, তো আমি একটা জিনিস লিখে দিই। ঠিক আছে, আচ্ছা। তো এখানে ধরো একটা লিখে রাখো যে বিদেশি শব্দ যেগুলো আছে, কিছু কিছু বিদেশি শব্দ আছে এগুলার আদিতে, ঠিক আছে,
আদিতে আমরা এটাকে কি করতে পারি না, আমরা এটাকে হচ্ছে তোমার বর্ণ বিশ্লেষণ করতে পারি না। যেমন আমি যদি বলি একটা শব্দ, যেমন হচ্ছে স্টেশন, তোমাকে এটা স্টেশনই বলতে হবে, ঠিক আছে? তুমি এটাকে প্রথমে এটা ভাঙতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, ঠিক আছে? বর্ণ বিশ্লেষণ সম্ভব, তাহলে বিদেশি শব্দের আদিতে কি করা সম্ভব নয়, বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়। তাহলে এটা আমরা একটা এক্সট্রা শিখলাম। ধরো 5টা আমাদের লেখা লাগে, 5টা আমরা লিখছি, বাট একটা এক্সট্রা শিখে রাখলাম, যদি ইন কেস কখনো তোমার ভুলে যাও একটা, তাহলে এটা তোমার মনে পড়বে। ওকে, বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, মানে হচ্ছে তোমার হচ্ছে যে তুমি কিভাবে লিখবা, এটা হচ্ছে যুক্তাক্ষর হিসেবে লিখতেছো তুমি। ওকে, তাহলে তুমি লিখে দিলা যে হচ্ছে বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়। ওকে, এরপর আমি যেটা লিখছি বাকিগুলা, চলো আমরা একবার জাস্ট রিভাইজ দেই। যে প্রথমে কি বলছি আমরা, যে হচ্ছে যেগুলো অতৎসম শব্দ, অতৎসম শব্দ কোনগুলা, যেগুলা তৎসম নয়, তৎসম অতৎসম আমরা ব্যাখ্যা করছি সুন্দরভাবে। ওকে, তাহলে এইসব জায়গায় তোমার রস্যইকার এবং হচ্ছে রস্যকার ব্যবহৃত হবে, রস্যইকার এবং হচ্ছে রস্যকার ব্যবহৃত হবে, আসামি, মাস্টারি, হিজড়ি, জাপানি, এগুলা। আর অতৎসম শব্দে আপনার খেয়েও না বসে খ বসবে, খ্যাত, খিদে, খুদে, এগুলো আমরা বললাম। আর যেহেতু নত্য বিধানের রুলস গুলা বা হচ্ছে সত্য বিধানের রুলস গুলা, এগুলা মেইনলি কাদের জন্য খাটে, তৎসম শব্দের জন্য। তাই অতৎসম শব্দে আমরা মেইনলি কি ইউজ করব, দন্তন্য ইউজ করব। আর মধ্যনস্বর জায়গায় আমরা কি ইউজ করব, তালেব বাস্য এবং দন্তাস্য। এখন কোথায় ইউজ করবো এটা আমি তোমাদেরকে বলছি, যখন এখানে এস থাকবে তখন আমরা ইউজ করবো হচ্ছে দন্তাস্য। আর যখন এস এইচ, শন, ঠিক আছে, এস এস আই ও এন, মানে এগুলা তালেব বাস্যর মতো উচ্চারিত হচ্ছে, তাই না? যেমন হচ্ছে সেশন তুমি বললা, বাট বাস বললে দন্তাস্বর মতো হচ্ছে। ওকে, লাস্টে আমরা একটা বলছি যে হচ্ছে যুক্ত বর্ণ দিয়ে লিখতে হয়। যেমন হচ্ছে এই যে বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, এগুলা যুক্ত বর্ণ দিয়ে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, যুক্ত বর্ণ দিয়ে। ওকে, যেমন আমরা স্টেশন লিখছি, তাই না? এগুলা যুক্ত বর্ণ দিয়ে লিখতে হয়, যুক্ত বর্ণ দিয়ে লিখতে হয়। তুমি এটা করতে পারো। যেমন হচ্ছে আমি এখানে স্টেশন লিখছি, এর পাশাপাশি তুমি আরেকটা হতে পারে স্প্রিং, ঠিক আছে? এখানে তুমি আসলে তো তুমি বর্ণ বিশ্লেষণ করতে পারতেছো না, তুমি স্প্রিং লিখতেছো, যুক্ত বর্ণ দিয়ে লিখতেছো। ওকে, এই জিনিসটা আশা করতে এই জিনিসটা তোমরা পারবা। ওকে, এই জিনিসটা পারবা। আচ্ছা, তারপর আসো, তাহলে এখন আমরা রস্যইকারের ব্যবহারটা পড়বো, রস্যইকারের ব্যবহারটা। আচ্ছা, তাহলে কিছু তৎসম শব্দে রস্যইকার বসে, এখানে প্রথম রুলসটাই বলছে কিছু তৎসম শব্দে রস্যইকার বসতে পারে, যেমন কিংবদন্তি, তরুণী, ধরনী, যুবতী। ওই যে আমরা তৎসম শব্দের ক্ষেত্রে যে রুলসটা পড়ছিলাম, যেসব জায়গায় রস্যই দীর্ঘই বা রস্য দীর্ঘ দুটাই শুদ্ধ, সেসব জায়গায় রস্যইকার এবং হচ্ছে রস্যকার হবে। ওকে, তাহলে এখানে তুমি সেটা দেখতে পাচ্ছ আবার, যে কিছু তৎসম শব্দে রস্যইকার বসে, যেমন কিংবদন্তি, তরণী, ধরণী, যুবতী, ঠিক আছে, এইসব জায়গায়। ওকে, আচ্ছা, তারপরে আসো, তাহলে এরপরটা খেয়াল করো, যে তৎসম ইন প্রত্যয়ান্ত, আমি তোমাকে একটু আগে ইন দেখাইছি, যে গুণী, এটা এটা কিন্তু আমাদের ক্ষেত্রে ইন প্রত্যয় দিয়ে যুক্ত হয়, এটা গুণী ইন প্রত্যয় দিয়ে এই শব্দটা তৈরি হয়। তাহলে তাহলে খেয়াল করো, যে তৎসম ইন প্রত্যয়ান্ত সমাসবদ্ধ শব্দের মধ্যে রস্যইকার বসে, যেটা আমরা একটু আগে আলোচনা করছি, যে গুণীর ক্ষেত্রে এই জায়গায় গুণী লেখার সময় দীর্ঘিকার দিছিলাম, বাট যখন সমাসবদ্ধ শব্দ আসছে, যখন গুণীজন হয়েছে, ঠিক আছে, যখন গুণীজন হয়েছে, যখন হচ্ছে আমাদের প্রাণী ছিল, যখন প্রাণী ছিল তখন এখানে কিন্তু দীর্ঘিকার ছিল। তোমাদেরকে মনে আছে, আমি একটু আগে পড়াচ্ছিলাম, গুণী লেখার সময় এভাবে লিখতেছিলাম, ঠিক আছে, আর প্রাণী লেখার সময় এভাবে লিখতেছিলাম, ঠিক আছে, কিন্তু পরবর্তী যখন প্রাণী বিদ্যা হয়ে গেছে তখন এখানে রস্যইকার চলে আসছে। তারপর দেখো মন্ত্রী পরিষদ, মন্ত্রী তুমি যখন লেখো তখন এটা কি দীর্ঘিকার দিয়ে লেখো, আর যখন তুমি বলো মন্ত্রী পরিষদ তখন তোমার কি থাকে, ঋষিকার চলে আসে এই জায়গায় সমাসবদ্ধ শব্দ হইলে। ওকে, তারপর আসো, এই যে এটা আমি অলরেডি তোমাদেরকে লিখে দিয়েছি আগে, তো যে যে আমার তৎসম শব্দের যে নিয়মটা ছিল সেখানে আমরা অলরেডি এটা পড়ছি, যে ইন প্রত্যয়ান্ত আর যে শব্দ সেখানে তোমার ত বা হচ্ছে তা, এসব প্রত্যয় যুক্ত হলে রস্যইকার হবে। আমরা অলরেডি এটা দেখাইছি, তোমাদেরকে মনে আছে? চলো আমরা আবার একটু দেখে ফেলি ওই জায়গায়, তাহলে তোমাদের একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে। হ্যাঁ, যেমন এই জায়গায়
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এই যে গুণীজন প্রাণীবিদ্যা, এটা আমরা ব্যাখ্যা করছি সুন্দরভাবে। ওকে, এখান থেকে দেখে নিবা সেম সেম রুলস এখানে আবার আসছে। ওকে ওকে, তারপর আসো, তারপরে খেয়াল করো এই যে অতৎসম শব্দে রস্যইকার বসে, যেগুলো অতৎসম শব্দ। অতৎসম শব্দ মানে তুমি বুঝতেছো যে এগুলো হচ্ছে কি, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এগুলা। ঠিক আছে, এগুলা। তাহলে এইসব জায়গায় তোমার কি হবে, রস্যইকার হবে। যেমন কৃতিত্ব, দায়িত্ব, অলরেডি আমরা এটা দেখাই ফেলছি। সরি, আরবি, সরি, এটা তো আমরা বললাম আগে যে এটা অতৎসম শব্দে রস্যইকার বসে। আরবি, দিদি, রূপালী, এগুলো অতৎসম শব্দ, এসব জায়গায় কি বসবে, রস্যইকার বসবে। ওকে, তারপর আসো, যে উত্তরে হ্যাঁ বা না পাওয়া যায় এমন শব্দে রস্যইকার হবে। মানে জিনিসটা খেয়াল করো, আমি তোমাকে একটু জাস্ট একটু ব্যাখ্যা করি এটা কি। যে তুমি বললা যে তুমি কি যাবে, তুমি কি যাবে, এটার অর্থ কি হবে, যে আমি হ্যাঁ অথবা না, তাই না, হ্যাঁ অথবা না। ওকে, এরকম আনসার হবে। তাহলে এখানে আমার বিস্তারিত উত্তর দেওয়ার কিছু নাই। এখানে তোমাকে জাস্ট প্রশ্ন করছে যে তুমি কি যাবে, তুমি কি যাবে, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না, তাহলে তুমি কি যাবে, তাহলে এটা আনসার হবে হ্যাঁ অথবা না। তাই এরকম যেসব ক্ষেত্রে হ্যাঁ অথবা না আনসার পাওয়া যায় সেসব জায়গায় রস্যইকার হবে। ঠিক আছে, রস্যইকার হবে। বাট আমি যদি জিজ্ঞেস করি, আমি যদি জিজ্ঞেস করি যে, খেয়াল করো, তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে বলো তো এখানে রস্যইকার হবে নাকি দীর্ঘইকার হবে? এটা কি এক কথায় আনসার দিতে পারবা, হ্যাঁ অথবা না? তোমার নাম কি, তোমার জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি বললা হ্যাঁ অথবা না, হলো না। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কি তুমি কি ছেলে, তুমি কি ছেলে, তুমি কি বলবা? তুমি ছেলে হলে বলবা হ্যাঁ, আর মেয়ে হলে বলবা না। তাহলে তুমি কি ছেলে, তাহলে এই জায়গায় রস্যইকার হবে। বাট তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে এই জায়গায় আমরা রস্যইকার দিতে পারবো না, কারণ এখানে আনসার তো হ্যাঁ অথবা না, না, এখানে তোমাকে দিতে হবে কি, এটা। তাহলে এটাই বলছে যে উত্তরে হ্যাঁ অথবা না পাওয়া যায় এমন প্রশ্নে কি হবে, রস্যইকার বসবে, রস্যইকার বসবে। যেমন তুমি কি যাবে, হ্যাঁ যাব, না যাব না, তাই হ্যাঁ অথবা না। যদি আমি বলি তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, তুমি অনেক বিস্তারিত আমার নাম এই সেই বহুত কিছু, তাহলে এই ক্ষেত্রে দীর্ঘিকার হবে। আমি বলতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে, এখানে খুবই সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে জাস্ট এবার রিক্যাপ করি, কি তৎসম শব্দে রস্যইকার বসবে লিখবা, ইন প্রত্যয়ন্ত সমাসবদ্ধ শব্দের মধ্যে রস্যইকার বসবে লিখবা। ঠিক আছে, ইন প্রত্যয়ন্ত তা অথবা ত এগুলো যুক্ত হলে রস্যইকার বসবে। কৃতিত্ব, এগুলো আমরা অলরেডি বলছি। হ্যাঁ অথবা না পাওয়া যায় এমন প্রশ্নে রস্যইকার হবে। ঠিক আছে, যেগুলোতে প্রশ্ন করলে হ্যাঁ অথবা না পাওয়া যায়। ঠিক আছে, আর যেগুলো প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ অথবা না এই জিনিসগুলো আসে না, যেখানে বিস্তারিত উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তোমাকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি ভাত খেয়েছো, তুমি বলবা হ্যাঁ অথবা না, যে হ্যাঁ খাইছি, না খাই নাই। ঠিক আছে, আমি জিজ্ঞেস করি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তাহলে এখানে আনসার কিন্তু বিস্তারিত আসে। তাহলে যেখানে বিস্তারিত আনসার আসে, হ্যাঁ অথবা না বিষয়গুলো আসে না, সেসব জায়গায় দীর্ঘিকার দিয়ে কি দিবা, এরকম কি দিবা। ঠিক আছে, আর যেসব জায়গায় হ্যাঁ অথবা না আনসার আসে সেসব জায়গায় রস্যইকার দিবা। সো সিম্পল। ওকে, তারপর আসো, তারপর এই যে এটা 18 সালে আসছে, আমাদের টাইমে আসছে। ঠিক আছে, একবার আসছে, আমরা যখন পরীক্ষা দিছি আমাদের টাইমে তো প্রশ্ন কঠিন ছিল। এই প্রশ্নটা আসছে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে রস্যই, রসু, ক্ষিয়, তালেব বাস্য এবং রেফ, ঠিক আছে, চন্দ্রবিন্দু দিছে, রেফ হবে। হ্যাঁ, রেফ হবে, রেফ তো তোমরা চিনো। আর আচ্ছা, রেফ ব্যবহারের নিয়ম উদাহরণ সহ লেখো। আচ্ছা, এখানে মেইনলি হচ্ছে প্রশ্নটা এরকম ছিল যে একটা করে নিয়ম চাইছে। ঠিক আছে, একটা করে নিয়ম চাইছে। এখন এত নিয়ম তো তোমাকে চাবে না, তারা এখানে 5টা দিয়ে দিছে। ঠিক আছে, 1 2 3 4 এবং রেফ 5 জন, তাহলে প্রত্যেকের একটা করে লিখবা। ঠিক আছে, প্রত্যেকের একটা করে লিখবা, এটাই বলছে তারা। আচ্ছা, ওকে। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এক জায়গায় একটু কেটে গেছে। ঠিক আছে, একটু কেটে গেছে। আচ্ছা, তো চলো আমরা এটা একটু দেখি। প্রথমে
যে সকল অতৎসম শব্দে হ্যাঁ ব্যবহারের একটা করে নিয়ম। তাহলে সকল অতৎসম মানে কি, তুমি তো বুঝতে পারছো, তদ্ভব, দেশি, বিদেশি, এসব জায়গায় রস্যইকার হবে। তাহলে সবগুলো একটা করে, তাহলে আমরা রস্যইকারের নিয়মটা অলরেডি লিখে ফেললাম, এটা আমরা অলরেডি একটু আগে পড়ছি, সেম জিনিস, আসামি, মাস্টারি, হিজরি, এগুলা। ওকে, তারপর দেখো বলছে যে রস্যইকার হবে, তাহলে এখানেও কি রস্যইকার হবে, এটা কি সকল অতৎসম শব্দে। ঠিক আছে, এখানে তুমি লিখবে কি অতৎসম শব্দে। ঠিক আছে, অতৎসম শব্দে। তাহলে অতৎসম শব্দে আমরা কি ইউজ করব, রস্যইকার ইউজ করব। ওকে, যেমন চুন, পুপ, কুলা, দুলু, পুজো, ঠিক আছে, এসব জায়গায় আমরা রস্যইকার ইউজ করতেছি। যেমন চুন রস্যইকার, পুপ, ধুলো, পুজো, এসব জায়গায় আমরা রস্যইকার ইউজ করতেছি। ওকে, এরপর আসো ক্ষীয়। তাহলে ক্ষীয় বিশিষ্ট সকল শব্দে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে, একটা নিয়ম তারা বলছে যে অক্ষয়, ক্ষেত্র, পক্ষ, এসব জায়গায় কিন্তু আমাদের ক্ষীয় আছে। ঠিক আছে, হ্যাঁ ক্ষীয় আছে। তো মেইনলি আসলে এটা তুমি লিখতে পারো। তারপর লিখতে পারো তৎসম শব্দে মেইনলি ক্ষীয় আসে, তৎসম শব্দে ওটাও তুমি লিখতে পারো, যে তৎসম শব্দে আমরা ক্ষীয় লিখি। ঠিক আছে, ওটা তুমি লিখতে পারো। ঠিক আছে, এক এক বইতে আমাদের এক এক রকম আনসার দেওয়া। ঠিক আছে, তুমি যেটা যে বই থেকে পড়ছো তুমি লিখে ফেলবা। এটা হচ্ছে আমাদের হায়াত মাহমুদ স্যারের বই থেকে নেওয়া। ঠিক আছে, সেখান থেকে এই লেখাগুলো ছিল। তুমি চাইলে অন্য যে কোনো বই থেকে যেটা ভালো আনসার তুমি আগে পড়ে থাকো সেখান থেকে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নাই। তুমি লিখতে পারো তৎসম শব্দে ক্ষীয় ব্যবহৃত হয়, ওটা তুমি লিখতে পারো। আচ্ছা, তারপর দেখো অতৎসম বা বিদেশি শব্দে তালেব বাক্স বসে। এই যে আমরা তো একটু আগেই দেখলাম, তাই না, স্টেশন, স্টেশন আমরা পড়লে স্টেশন, খেয়াল করো স্টেশনটা কিসের শব্দ, আসলে ইংরেজি শব্দ, তাই না, আমরা লিখলাম একটু আগে স্টেশন। শয়তান, পুলিশ, এসব জায়গায় তালেব বাক্স বসছে অতৎসম বা হচ্ছে বিদেশি শব্দে। আর তৎসম শব্দে আমরা কি ইউজ করি আসলে, আমরা সত্য বিধানে পড়ছি মধ্যাহ্ন ইউজ করি। ঠিক আছে, ওই জায়গায়। আচ্ছা, তারপরে রেফ নিয়ে তো আমরা একটু আগেই পড়ছি যে রেফের পর ব্যঞ্জন মনে দিতে হবে না, আমরা অর্জন দেখাইছিলাম যে অর্জন ওখানে রেফ আছে, তাহলে দুইটা বোরকা যদি আর কিছু নাই, কারণ রেফের পর ব্যঞ্জন মনে ডাবল হবে না, দ্বিত্ব হবে না। ঠিক আছে, তাহলে রেফের পর ব্যঞ্জন মনে দ্বিত্ব হবে না, কর্ম, সূর্য, শর্ত, ফর্দ, তো এসব জায়গায় তোমার ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব করা যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জিনিসটা মোটামুটি আমরা বুঝতে পারছি, এটা তুমি লিখবা। এখানে অনেকগুলো রুলস থাকতে পারে, তুমি তোমার যেটা ভালো লাগে ভাই তুমি লিখবা, তুমি যে বই থেকে পড়ছো ওটা লিখবা। আচ্ছা, ওকে, এরপর আসো। আচ্ছা, সেম প্রশ্ন আবার বাংলা বানান রস্যইকার ব্যবহারের 5টি নিয়ম, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি। এবার আসো নত্যবিধান। তাহলে নত্যবিধান জিনিসটা কি? নত্যবিধান হচ্ছে তৎসম শব্দের বানানে মধ্যাহ্ন ব্যবহারের সঠিক নিয়ম, এটা হচ্ছে নত্যবিধান। তাহলে এগুলো তুমি অলরেডি ছোটবেলায় 9-10-এ পড়ে আসছো, সেম জিনিসটাই আসছে, যে তৎসম শব্দের বানানে রি ও রিকারের পর মধ্যাহ্ন হয়, আমরা জানি, ঋণ, তৃণ, মৃণাল, ঘৃণা। ওকে, তৎসম শব্দের বানানে র এবং র ফলার পরে মধ্যাহ্ন হয়। একদম ইজিলি তুমি দেখতে পাচ্ছ যে র আছে এখানে, কারণ, বর্ণ, কর্ণ, চূর্ণ, গ্রাণ, এখানে র ফলা আছে, প্রাণ, এখানে র ফলা আছে, এগুলোর পর মধ্যাহ্ন হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসো যে তৎসম শব্দের বানানে যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পূর্বে মধ্যাহ্ন ব্যবহৃত হয়। দেখো যুক্ত বর্ণ, তারা কয়েকটা শর্ত বলছে যে যুক্ত বর্ণের ক্ষেত্রে, তাহলে এখানে যুক্ত বর্ণ আছে, তাই না, ঘন্টা, মধ্যাহ্ন আর ট যুক্ত বর্ণ হিসাবে আছে। তো যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণ, যেমন ট, ট আছে এখানে, ঠ, এগুলা কি, ট, ঠ, ড, ড, এগুলা কি, এগুলো হচ্ছে ট বর্গীয় বর্ণ। তোমরা ক্লাস 9-10 সুন্দর করে পড়ে থাকো, তাহলে তোমরা এগুলো পারবা। ঠিক আছে, তাহলে ট বর্গীয় বর্ণ, তাহলে এগুলোর ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পূর্বে এখানে কি আসে, মধ্যাহ্ন আসবে, ঘন্টা, কণ্টক, বন্টন, লুণ্ঠন। ঠিক আছে, এইসব জায়গায় যে নটা আছে এটা হচ্ছে মূর্ধন্য ন। ঠিক আছে, মূর্ধন্য ন। আচ্ছা, প্র, পরি, নির, এদের উপসর্গের পর মধ্যাহ্ন হয়, যেমন হচ্ছে প্রণয়, প্রণয়, প্র আছে এখানে, পরিণাম, পরি আছে, নির্ণয়, নির আছে। ঠিক আছে, উপসর্গ কোথায় আসে, শব্দের আগে আসে, আর প্রত্যয়টা আসে হচ্ছে পরে, আমরা এটা জানি, বেসিক কথাবার্তা এগুলা। তাহলে প্র, পরি, নির, এসব উপসর্গের পর মধ্যাহ্ন হবে। ওকে, তারপর দেখো
তারপরে আচ্ছা উমো লেখার সময় এরা 3 লিখে দিছে, এটা উমো হবে। দেখো পর, পার, নার, রাম, উত্তর, রবীন্দ্র এই শব্দের পর অয়ন থাকলে দন্তনের পরিবর্তে মূর্ধন্য হয়। তো তোমাদেরকে প্রথমে আমি ক্লাসের প্রথমে বলছি যে ভাই তোমার এত জটিল করা কিছু নাই, তুমি যদি মানে ফুল মার্কস তুলতে চাও সেক্ষেত্রে আমাদের বানান শুদ্ধ করে লেখাটাই হচ্ছে সব থেকে ওয়াইজ ডিসিশন। তাও কিছু আইডিয়া তোমার রাখা লাগবে এই রুলস গুলো সম্পর্কে, ইন কেস যদি যদি দেখা যায় প্রশ্ন খুব বেশি কঠিন করছে, তুমি বানান পারতেছো না, সেক্ষেত্রে তোমাকে কাজে দিবে। তো মানে এটা 1-2 বার করে হলেও পড়ে যায়, ঠিক আছে। এবং যেগুলো বারবার আসে প্রথম থেকে যে প্রশ্নগুলো ওগুলো তুমি বারবার আসে, যেমন বাংলা বানানের 5টা নিয়ম, তৎসম 5টা নিয়ম, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন, ওগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, যেগুলো খুব কমনলি আসছে পরীক্ষায়। ওকে, তাহলে দেখো তাহলে এই জায়গায় দন্তনের পরিবর্তে মধ্যাহ্ন হবে, যেমন হচ্ছে পরায়ণ, ঠিক আছে, পরায়ণ, পরায়ণ, ঠিক আছে। এখানে অয়ন আছে, আবার খেয়াল করো এখানে আবার তোমার এখান থেকে কি আছে, প্রথম দিকে যে শব্দগুলো আমার বলছে এখান থেকে শব্দ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে নারায়ণ, ঠিক আছে, নার, নারায়ণ, রামায়ণ, রাম, ঠিক আছে, রাম, আবার লাস্ট থেকে অয়নও আছে, ঠিক আছে। উত্তরায়ণ, উত্তর আছে, রবীন্দ্র, রবীন্দ্রায়ণ, রবীন্দ্র আছে। তাহলে এই শব্দগুলোর পরে অয়ন থাকলে নয়ের পরিবর্তে কি হবে বলো, মধ্যাহ্ন হবে, ঠিক আছে, নয়ের পরিবর্তে মধ্যাহ্ন হবে। ওকে, ওকে। তো নত্যবিজ্ঞানের ক্ষেত্রে আমরা ছোটবেলায় ক্লাস 9-10 একটা পড়ি যে কিছু কিছু শব্দ হচ্ছে স্বভাবতই মধ্যাহ্ন হয়, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, হ্যাঁ, চাণক্য, তারপর কি ভাই, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, তারা একটু দেখে নেই, এটা একটা আছে যে স্বভাবতই মধ্যাহ্ন হয়, এটা সুন্দর ছন্দ আছে। হ্যাঁ, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, ঠিক আছে। এটা আমি ছোটবেলায় হচ্ছে মুখস্থ করছিলাম, বাট এখন খুব বেশি মনে নাই, পরীক্ষার আগে আরেকবার করে মুখস্থ করি। তো কারো যদি তোমার ধরো যে মনে হয় ভাই ওটাই লিখবো, ঠিক আছে, কিছু কিছু স্বভাবত মধ্যাহ্ন হয়, ঠিক আছে, তুমি লিখতে পারো, সমস্যা নাই। বাট এখানে তো আরো ইজি তোমার হচ্ছে নিয়ম দেওয়া আছে, তুমি এখান থেকে লিখে ফেলবা। ওকে, ওকে। তারপর আসো, তারপর হচ্ছে সত্যবিধান কি, সত্যবিধানের 5টি নিয়ম লেখো। তাহলে এখানে তোমার সেম প্রশ্ন যে হচ্ছে সত্যবিধান হচ্ছে যে মধ্যাহ্নস যেটা আছে এর ব্যবহারের সঠিক নিয়মই হচ্ছে সত্যবিধান। ওকে, সত্যবিধান। তাহলে সত্যবিধান, সত্যবিধানের ক্ষেত্রে তুমি দেখবা যে তৎসম শব্দের বানানে স্বর এবং সরায়া ছাড়া, সরায় কার ছাড়া অন্য সব স্বরবর্ণের পরে মধ্যাহ্নস হয়। দেখো এই যে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, কি বলছে খেয়াল করো। হুম, দেখো তুষার, ঠিক আছে, তুষার, তুষার, তাহলে এই জায়গায় তু, তাহলে এখানে কি আছে, রস্যকার আছে, তু, রস্যকার আছে, তুষার। তারপর দেখো উষা, উষা, তাহলে এখানে উষা, তাহলে এখানে কিন্তু অ এবং হচ্ছে আকার এই জিনিসগুলোর এক্সিস্টেন্স নাই। ওকে, হুম, ঈষৎ, ঈষৎ, ই সৎ, ভীষণ, উষ্ণ, তাহলে তৎসম মানে সরল এবং হচ্ছে সরল আকার, এই যে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা অ এবং হচ্ছে আকার ছাড়া, অ এবং হচ্ছে আকার, ঠিক আছে, এই এটা ছাড়া অন্য সব স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। যেমন হচ্ছে উষা, ঈষৎ, ভীষণ, উষ্ণ, ঠিক আছে, এই জিনিসটা ও এবং হচ্ছে আকার ছাড়া। ওকে, তারপর দেখো তৎসম শব্দের বানানে র, রেফ, রি বা রিকারের পর মূর্ধন্য ষ হয়, যেমন হচ্ছে কৃষক, ঠিক আছে, কৃষক, তারপর হচ্ছে ঋষি, তারপর হচ্ছে মহর্ষি, ঠিক আছে। তুমি দেখলে বুঝতে পারবা এই জিনিসগুলা, একদম মানে একদম সহজ। রি অথবা রিকার, রি আছে এখানে ঋষি, ঠিক আছে, রি অথবা রিকারের পর কিন্তু মধ্যাহ্ন ষ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট এবং ঠ এর সঙ্গে মধ্যাহ্ন ষ বসে, যেমন যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যেমন বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি, এখানে এখানে যুক্ত ব্যঞ্জন আছে, কৃষ্টি, অনুষ্ঠান, নিষ্ঠা, যুক্ত ব্যঞ্জন আছে, এখানে মধ্যাহ্ন ষ বসবে। তারপর ইকারান্ত, ইকারান্ত এবং হচ্ছে উকারান্ত, যেমন ইকারান্ত কি, ইকারান্ত অদি, অবি, ঠিক আছে, অদি, অবি, প্রতি, পর, পরি, ঠিক আছে, এগুলো হচ্ছে ইকারান্ত। এবং উকারান্ত কি, যে উ হয়ে গেছে, অনু, সু, এগুলা উপসর্গের মধ্যাহ্ন ষ হয়। জাস্ট এগুলো হচ্ছে রুলস, তোমার কাছে এগুলো খুব কঠিন লাগতে পারে, বাট কয়েকবার পড়লে দেখবা যে মোটামুটি একটা আইডিয়া হবে। তোমার প্রিলিমিনারি টার্গেট হচ্ছে তোমার বাংলা বানানগুলো শুদ্ধ করে লেখা, বাট কয়েকবার পড়লে দেখবা যে এগুলো খুব বেশি কঠিন না। অভিষেক, প্রতিষ্ঠান, অনুষদ, অনুষঙ্গ সুন্দর করে লেখা আছে, তুমি পড়ে ফেলবা।
যে একারান্ত সম্ভাষণ সূচক, একারান্ত সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য হয়, ঠিক আছে? প্রিয় বরেষু, ঠিক আছে? এগুলো সম্ভাষণ সূচক, সম্ভাষণ সূচক শব্দ তুমি বুঝতে পারতেছো, সম্ভাষণ করতেছো, প্রিয় বরেষু, প্রীতি বাদনেষু, শ্রীচরণেষু, ঠিক আছে? একারের পর মূর্ধন্য হবে, এই জায়গায় তোমার মূর্ধন্য দিছো, দেখছো? প্রিয় বরেষু, প্রীতি বজনেষু, শ্রীচরণেষু, সুন্দর করে তুমি এটা দেখবা, প্রথমে দেখবা, বুঝবা, এরপর আত্মস্থ করবা, ঠিক আছে? প্রথমে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এরপর আত্মস্থ করাটা সহজ হবে। আশা করি এই জিনিসটা তুমি কয়েকবার পড়লে বুঝতে পারবা, কয়েকবার পড়লেই তুমি পারবা। ওকে, এরপরে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমাকে জাস্ট একটু জানাও যে এ পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে জাস্ট একটু জানাও, এরপরে আমি হচ্ছে আমাদের নেক্সট পার্টে যাব। আমাকে জাস্ট একটু জানাও যে তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো কিনা সবকিছু। ওকে, আমাকে জাস্ট একটু জানাও সব বুঝতে পারছো কিনা। ওকে, স্টাইল হুমায়রা তাসনিম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বানান শেখানোর আগে আরো কয়েকটা স্পেশাল কিছু নিয়ম শেখাতে চাই, যেগুলা আসলেই উপকারী এবং যেগুলো পরীক্ষায় তোমার লাগবে, ঠিক আছে? যেগুলো তোমার পরীক্ষায় লাগবে এবং এগুলা আশা করি তোমাকে পরীক্ষায় খুব ভালো কাজে দিবে। ওকে, চলো। তো প্রথমে খেয়াল করো একটা বিষয়, যেটা আমি তোমাদেরকে বলতে চাই, যে হচ্ছে জিবি, আমি যদি বলি ধরো হচ্ছে যে চাকরিজীবী, হ্যাঁ, চাকরিজীবী বা হচ্ছে শ্রমজীবী, তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো একটা জিনিস, যে চাকরিজীবী, শ্রমজীবী, তাহলে জিবি এখানে কিন্তু আমরা দীর্ঘিকার হিসেবে ইউজ করতেছি, দুইটাই দীর্ঘিকার, জিবি, চাকরিজীবী এবং হচ্ছে শ্রমজীবী, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, এটা তুমি একটু হালকা মনে রাখতে পারো, চাকরিজীবী, শ্রমজীবী, দুই জায়গায়। ওকে, এরপর বাকি যেগুলো আছে এগুলো আমরা এই উদাহরণগুলো পড়ার সময় আমরা এখানে সবগুলো আলোচনা করব। তাহলে এখন আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে যে প্রশ্নগুলো তুমি দেখতে পাচ্ছ, এমন হতে পারে এখান থেকে হুবহু চলে আসবে, কারণ সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন রিপিট হয়, এবং তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তুমি বাকিগুলোও পারবা, এবং যত পারো প্র্যাকটিস করবে। এবং দেখা যায় তুমি যখন আমি যখন প্রশ্ন ব্যাংকগুলো দেখতেছিলাম, টেস্ট পেপার দেখতেছিলাম, তখন দেখলাম যে প্রশ্নগুলো খুবই রিপিট হয়, এবং এটা খুবই কমন। তুমি যদি কয়েক বছর দেখো তুমি দেখবা যে পরেরগুলো তুমি পারতেছো। তো আগে অবশ্যই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবা খুব ভালোভাবে। এরপর তোমার যদি টাইম হয়, তুমি যদি টাইম পাও, সেক্ষেত্রে তুমি হচ্ছে পরবর্তী যে ইগুলো আছে, পরবর্তী তোমার যে প্রশ্নগুলো এক্সট্রা হিসেবে আছে, সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। ওকে, তারপর এখন আসো যে আমরা এই বানানের শুদ্ধ অশুদ্ধিগুলা কিভাবে সুন্দরভাবে পড়তে পারি এবং কিভাবে মনে রাখতে পারি দীর্ঘদিন। এটার জন্য উপায় হচ্ছে আমাদের লেখে লেখে প্র্যাকটিস করা, ঠিক আছে? লেখে লেখে প্র্যাকটিস করা, যেসব বানান তোমার মনে থাকে না ভাই, সুন্দর করে খাতায় লেখো, লেখলে তোমার হচ্ছে এগুলো মনে থাকবে। ছোটবেলা থেকে লেখে আসতেছো না, এত এত বছর হয়ে গেছে, তো বানান যদি না পারো তাহলে কি আর হবে? হবে না। তাহলে লেখে লেখে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম এখানে, ঠিক আছে? রুলসের থেকে বেশি গুরুত্বপূর্ণ কি বলতো? রুলসের থেকে বানানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি বানানটা পারো কিনা। এটা তোমাকে লেখে লেখে পড়তে হবে, বারবার আত্মস্থ করতে হবে এটা। যেমন অধ্যয়ন আমরা বলি না, আমরা বলি অধ্যয়ন, ঠিক আছে? এই যে জফলার পরে আকার হবে না, ঠিক আছে? আকার হবে না, ঠিক আছে? অধ্যয়ন হবে। ওকে, তারপর দেখো অপরাহ্ন, অপরাহ্ন, ঠিক আছে? অপরাহ্ন খেয়াল করো, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে একটু জাস্ট বলে দিই, যে হচ্ছে আমরা যদি বলি মধ্যাহ্ন, দেখো মধ্যাহ্ন বানানটা খেয়াল করো, মধ্যাহ্ন বানানটা এরকম হবে, সায়াহ্ন বানানটা এরকম হবে, সায়াহ্ন, ঠিক আছে? মধ্যাহ্ন এবং হচ্ছে সায়াহ্ন, এই দুইটা হচ্ছে কারেক্ট, সঠিক এদের ক্ষেত্রে, ঠিক আছে? এদের ক্ষেত্রে। ওকে, আর বাকি যেগুলো আছে যেমন অপরাহ্ন, এটার ক্ষেত্রে এই ফর্মটা কারেক্ট, ঠিক আছে?
এটা তুমি একটু মনে রাখবা। তাহলে এখানে এই মধ্যাহ্ন এবং হচ্ছে সায়াহ্ন, এই দুইটা বানানকে তোমাকে এক্সেপশনালি মনে রাখতে হবে, মধ্যাহ্ন এবং হচ্ছে সায়াহ্ন। ঠিক আছে, মধ্যাহ্ন এবং হচ্ছে সায়াহ্ন। আমি একটু পরে আবার কথা বলবো, আপাতত এটা একটু খেয়াল কর যে এই জায়গায় এই ফর্মে আসবে মধ্যাহ্ন এবং সায়াহ্ন, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা এভাবে লিখব। তো এখানে মধ্যাহ্ন এবং হচ্ছে সায়াহ্ন, এখানে আসলে কোন নটা যুক্ত থাকে, ঠিক আছে, যেটা তোমরা আসলে বারবার জিজ্ঞেস করো এবং আমি কোনো টিচারকে এটা আনসার দিতে দেখি নাই, তো আজকে বলে দেই যে এখানে আসলে মধ্যাহ্ন সায়াহ্ন এই জায়গায় দন্তান্ন থাকে। ঠিক আছে, এখন মধ্য তুমি মনে রাখতে পারো কিভাবে, মধ্য, তাহলে মধ্য মানে কি, যে মধ্যস্থানে আছে, দন্তান্নটা যুক্ত আছে এই জায়গায়, মধ্য। সায়াহ্ন, ঠিক আছে, এই জায়গায় এখানে যুক্ত আছে মাঝখানে, ঠিক আছে, বাট যুক্ত থাকে হচ্ছে দন্তান্ন এখানে। ঠিক আছে, আর অপরাহ্ন যেটা, অপরাহ্ন এখানে থাকে হচ্ছে মধ্যাহ্ন। ঠিক আছে, মধ্যাহ্ন, ঠিক আছে, যেটাই উচ্চারণ করো। আর এখানে দন্তন্য, এখানে মধ্যাহ্ন। ঠিক আছে, অপরাহ্ন এই জায়গায়। ঠিক আছে, সায়াহ্ন এখানেও কিন্তু দন্তান্ন। ঠিক আছে, আর এখানে হচ্ছে মধ্যাহ্ন। ওকে, ওকে, তাহলে অপরাহ্ন হবে। তাহলে আমাবস্যা না, এটা হচ্ছে অমাবস্যা। ঠিক আছে, আমাবস্যা না, এটা হচ্ছে কি, অমাবস্যা। এটা তো রুলসের ভিতরে ফেলায় লাভ নাই, তুমি লিখবা অমাবস্যা, অমাবস্যা মাথায় ঢুকাবা, মনে থাকবে। গ্রামীণ, আমি যদি বলি গ্রামীণ, তাহলে এখানে কি মধ্যাহ্ন আসবে। ঠিক আছে, মধ্যাহ্ন আসবে, এখানে দন্তান্ন না, মধ্যাহ্ন আসবে। তুমি এগুলো অনেক রুলসের ভিতরে ফেলাইতে পারো, আমরা যে রুলস পড়ছি এখানে রুলসে ফেলাইতে পারো, বাট সব থেকে ইফেক্টিভ হয় কি, জাস্ট দেখে আত্মস্থ করা বিষয়টা। এত রুলসের ভিতরে ফেলে তুমি সবকিছু করতে পারবে না। ঠিক আছে, তখন দত্তবিধি, এ ছোটবেলায় পড়ছো দত্তবিধি, বিধি বানানে কি দ ছোট এই দ আসে নাকি, এই দ আসে, তাই না? প্রতিযোগী, আমি একটু আগে পড়াইছি তোমাদেরকে, ওই এই প্রতিযোগিতায় তো পড়াইছি, প্রতিযোগী থেকে প্রতিযোগিতা যখন হয় তখন এই দীর্ঘিকার যেটা ছিল এটা কি হয়ে যায়, ঋষিকারে কনভার্ট হয়, ঋষিকারে পরিণত হয়, ঋষিকার হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে প্রতিযোগিতা। ওকে, প্রতিযোগিতা। ওকে, তারপর বিভীষিকা, বিভীষিকা বানান পারো না ভাই, ছোটবেলা থেকে বিভীষিকা পড়তেছো। রেজিস্ট্রেশন, এটা কি বলার মতো জিনিস? ওকে, তারপর আসো, তাহলে এগুলো হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ আসছে, একদম সহজ না ভাই, এখান থেকে সুন্দর মতো লিখতে পারবা না ভাই, তোমার কাছে কতগুলো অপশন এক্সট্রা দেওয়া থাকে, এগুলো যদি না পারো তাহলে কি পারবা তুমি বলো? ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট বানানটা খেয়াল করো একটু, ঝঞ্ঝাট। ঠিক আছে, ঝঞ্ঝাট বানানটা খেয়াল করে, এখানে এখানে বৈকার্য দেওয়া আছে, বৈকার্য হবে না। ঠিক আছে, এই ঝটা হবে। স্বয়ংবরা, ঠিক আছে, স্বয়ংবরা, স্বয়ং, তাহলে এই যে খুব ভালো মতো খেয়াল করো, বটা দেয় নাই এই জায়গায়, বটা দেয় নাই। শিরোমণি, ঠিক আছে, শিরোমণি ভাই, শিরোমণি, শিরোমণি বানানে মণি, মণি বানানে কে দন্তান্ন দিয়ে লেখছে, আমরা কি দেখছি ভাবে, দেখি না, আমরা মধ্য দিয়ে লেখছি মণি। ঠিক আছে, চোখের মণি, লিখি না চোখের মণি। ঠিক আছে, কারণ আমি তো মণি হয় সে তো রসিক এভাবে লেখে, এটা তো আমরা কিছু করতে পারবো না, আবার চোখের মণি বা মণি বললে আমরা এভাবে লিখি। সর্বশান্ত, ঠিক আছে, সর্বশান্ত বানানটা খেয়াল করো, সুন্দরভাবে খেয়াল করো, খেয়াল করে সুন্দর করে ভাই খাতায় লিখে ফেলো, সুন্দর করে খাতায় লিখে ফেলো, তাইলেই তুমি এটা পারবা। ঠিক আছে, মুহূর্ত, ঠিক আছে, মুহূর্ত খেয়াল করো, মুহূর্ত বানানে প্রথমে রুস্বকার পরে দীর্ঘকার। তাহলে এখানে একটা রুলস আছে, এখানে রুলস আছে, এটা কি, এটা হচ্ছে জাস্ট এবার মনে রাখতে পারো যে রুস্বকারটা হচ্ছে 1, দীর্ঘকারটা হচ্ছে 2, তাহলে এখানে 1 2। ঠিক আছে, মুহূর্ত তো 1 2, তাহলে এটা হচ্ছে কোনো রুলস না, কোনো স্বীকৃত রুলস না, এটা টেকনিক। ঠিক আছে, এটা হচ্ছে স্বীকৃত রুলস না, এটা হচ্ছে একটা টেকনিক, রুস্বকার মনে রাখার জন্য, দীর্ঘকার। ওকে, ন্যূনতম, ন্যূনতম, হ্যাঁ ন্যূনতম, দেখছো, ন্যূনতম, ন্যূনতম। বুদ্ধিজীবী, তাহলে এখানে জীবী, আমি একটু আগে তোমাকে দেখাছিলাম যে জীবিতে আমরা কি ঋষিকার দেই নাকি, জীবিত হচ্ছে দুইটা দীর্ঘিকার দেই, তাই না? দেখো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস মানা যদি না পারো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো যদি মানা না পারো কেমনে হবে? এই সুন্দর করে কয়েকবার খাতায় লিখবা, মনে থাকবে সারা জীবন। ঠিক আছে, পড়া তো খুবই সহজ, কিন্তু তোমরা কঠিন করে ফেলো। ওকে, তারপর দেখো রাজশাহী বোর্ড 2025-এ আসছে, দুরবস্থা নাকি, দুরবস্থা, আমার এই দুরবস্থা, দুরবস্থা, আমার খুবই দুরবস্থা। ঠিক আছে, খেয়াল করো, সান্ত্বনা, আবার সান্ত্বনা আসছে। মুমূর্ষু, মুমূর্ষুটা পরীক্ষায় যে কতবার আসছে আল্লাহ খুদা ভালো জানে,
ঠিক আছে? তো মুমূর্ষু হচ্ছে 1 2 1, ঠিক আছে? মুমূর্ষু 1 2 1। তাহলে 1 দিয়ে কি, এগুলো জাস্ট মনে রাখার টেকনিক আর কিছুই না। 1 দিয়ে হচ্ছে তুমি রুসুকার বলবা, 2 দিয়ে দীর্ঘকার বলবা, 1 দিয়ে আবার রুসুকার বলবা। তাহলে মুমূর্ষু হচ্ছে 1 2 1। এটা অনেকেই বলে, অনেক জায়গায় অনেকেই পড়তে পারো 1 2 1, রুসুকার দীর্ঘকার রুসুকার হইতে পারে, সুন্দর। ওকে, মুমূর্ষু। বাট তুমি যদি নিজে লেখো, কয়েকবার তুমি লিখলেই এটা মনে রাখতে পারবা। আমার এক সময় এটা ভুল হইতো, বাট পরে মনে করলাম যে দুইটা রসুকার মাঝখানে একটা দীর্ঘকার, ঠিক আছে? দুইটা রসুকার মাঝখানে একটা দীর্ঘকার, তোমার মনে 1 2 1 বা হচ্ছে যে ছোট বড় ছোট মনে রাখতে পারো। বাল্মীকি, ঠিক আছে? বাল্মীকি বানানটা খেয়াল করো সুন্দর করে। বাল্মীকি। সমীচীন, সমীচীন। সরস্বতী খুবই ইম্পর্টেন্ট, সরস্বতী এটা পরীক্ষাতে আসে। সরস্বতী বর দেবেন কি, ওই যে আমরা পড়ছিলাম, ওইটাও যেমন আসে, এই সরস্বতী এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে এখানে খেয়াল করো উমো আর হচ্ছে ক্ষিয়, এটা আসতেছে এখানে, ঠিক আছে? আকাঙ্ক্ষা, ও আর ক্ষিয়, ঠিক আছে? মনীষী, সুন্দর করে পুরো মনীষী। যদি এখানে মনীষী বানান এরকমই নিছে, তুমি এখানে একটু চেঞ্জ করে দাও, ধরো এখানে ঋষিকার দিয়ে দাও, ঠিক আছে? মনীষী, মনীষী বানানটা হবে এরকম। রাজশাহী বোর্ড 2025-এ আসছে, ঠিক আছে? চলো, ইতি পূর্বে না, ইতো পূর্বে, ঠিক আছে? ইতি পূর্বে না, ইতো পূর্বে, ঠিক আছে? ইতো পূর্বে। তারপর দেখো এই যে মুহূর্ত আবার আসছে 1 আর 2, মুহূর্ত রসুকার আর পুরো দীর্ঘিকার। পিপিলিকা, ঠিক আছে? পিপিলিকা, পিপিলিকা। গীতাঞ্জলি। তাহলে অঞ্জলি যুক্ত থাকলে এই সময় কি থাকবে, অঞ্জলি যুক্ত থাকলে এই জায়গায় কি হবে, ঋষিকার হবে। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে অঞ্জলি যুক্ত আছে, গীতাঞ্জলি অঞ্জলি যুক্ত আছে, এই জন্য এটা কি হবে, গীতাঞ্জলি অঞ্জলি যুক্ত আছে, জায়গায় ঋষিকার হবে, ঠিক আছে? গীতাঞ্জলিটা এখন আমরা ঋষিকার দিয়ে লিখবো। বাংলা একাডেমি এভাবে বলতেছে, ঋষিকার দিয়ে লেখেন, ঠিক আছে? তারপর পোস্ট মাস্টার। তাহলে এখানে কিন্তু খেয়াল করো, পোস্ট মাস্টার আমরা পড়ছিলাম, তোমাদেরকে মনে আছে? আমরা পড়ছিলাম পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার। তাহলে এখানে এস থাকলে, এস এর মতো থাকলে, এস থাকলে, তাই না? এস থাকলে স এর মতো হয়, তাই না? দুটো শুধু লিখতে হয়, আমরা পড়ছিলাম, মনে আছে কি? এস থাকলে, হ্যাঁ, এস ধ্বনির জন্য আমরা দন্তাস ইউজ করি, আর এস এই স শন এগুলোর জন্য আমরা তালেব বাক্স ব্যবহার করি। তাহলে পোস্ট মাস্টার, তাহলে এই জায়গায় আমরা দেখো এস আছে বা এটা স এর মতো উচ্চারিত হচ্ছে, স মানে তালেব বাক্স মতো উচ্চারিত হচ্ছে না, পোস্ট, পোস্ট বলতেছি, তাই না? পোস্ট মাস্টার। তাহলে এখানে পোস্ট মাস্টার, তাহলে এই জায়গায় তোমার কি ইউজ হবে বলো? পোস্ট মাস্টার। এই জায়গায় কি ইউজ হবে? এই জায়গায় তোমার হচ্ছে হুম হুম এই জায়গায় হচ্ছে তোমার দন্তাস্ব হবে, ঠিক আছে? দন্তাস্ব হবে, পোস্ট মাস্টার। তাহলে এই জায়গায় তুমি আবার ব্যাখ্যা করতে পারো যে পোস্ট মাস্টার, ঠিক আছে? পোস্ট মাস্টার এটা কিন্তু তোমার হচ্ছে যে কি না, এটা তো তোমার হচ্ছে দেশি শব্দ, তৎসম শব্দ না, ঠিক আছে? তৎসম শব্দ যেহেতু না, তৎসম শব্দ যেহেতু না, তাহলে এই পোস্ট মাস্টার এই জায়গায় আমার মধ্যনস্য ইউজ করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, পানিনি। তাহলে পানিনি বানানটা খেয়াল করে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পানিনি, পানিনি শব্দটা খুবই ইম্পর্টেন্ট। হুম, ওকে, হ্যাঁ। তাইলে পানিনি শব্দটা অনেকবার পরীক্ষাতে আসছে, আমরা একটু পরে দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে? একটু পরে দেখলে বুঝতে পারবো। তাহলে পোস্ট মাস্টার এটা তৎসম শব্দ না, এটা হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে এই জায়গায় কিন্তু আমার দন্তাস বসবে, ঠিক আছে? পোস্ট মাস্টার, ওকে। তারপর দেখো পানিনি, তারপর হচ্ছে স্বাতন্ত্র, স্বাতন্ত্র আবার ন্যূনতম। ন্যূনতম যে কয়বার পরীক্ষাতে আসবে তুমি দেখতে দেখতে থাকো, ন্যূনতম। তারপর দেখো এই যে আকাঙ্ক্ষা আবার আসছে কুমিল্লা বোর্ডে, আকাঙ্ক্ষা। সান্ত্বনা, কৃচ্ছ 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 হ্যাঁ, এটা কি, কৃচ্ছতা, কৃচ্ছতা, কৃচ্ছতা। তাহলে কৃচ্ছতা বলা যাবে না, ঠিক আছে? কৃচ্ছতা বলা যাবে না, কৃচ্ছ, ঠিক আছে? কৃচ্ছতা, মানে উচ্চারণটা এতটা মানে
কি বলবো আর, ঠিক আছে, কৃচ্ছতা, কৃচ্ছতা বলা যাবে না, কৃচ্ছ, ঠিক আছে। ওকে, তাহলে বানানটা একটু খেয়াল করো, ঠিক আছে। কৃচ্ছতা লিখছে, এখানে তুমি এভাবে লিখবা, এইভাবে বানানটা লিখবা সুন্দর করে। স্টেডিয়াম, স্টেডিয়াম ভাই, স্টেডিয়াম আমরা বলি না স্টেডিয়াম, তাহলে এটা কি তৎসম শব্দ নাকি? ঠিক আছে, স্টেডিয়াম, স্টেডিয়াম ইংরেজি থেকে আসছে, তাহলে স্টেডিয়াম ইংরেজি শব্দ, তাহলে এই জায়গায় দন্তাস বসতেছে, আর এস, এস এর মতো, এস ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, স্টেডিয়াম, এস, ঠিক আছে। ওকে, ওকে, গীতাঞ্জলি, আবার গীতাঞ্জলি আসছে। পিপিলিকা, পিপিলিকা আবার আসছে। শিরোচ্ছেদ ভাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে চ আর ছ দিয়ে লিখছে, তুমি তার একবার ছ দিয়ে লিখবা, ঠিক আছে। শিরোচ্ছেদ সুন্দর মতো একবার খাতায় লিখে ফেলো, সুন্দর মতো একবার খাতায় লিখে ফেলো। মনোপুত, মনোপুত বিসর্গ আসবে মাঝখানে, মনোপুত। আচ্ছা, তারপর দেখো বাঙালি, বাঙালি লিখতে হবে এমনি, ঠিক আছে, বাঙালি লেখার দরকার নাই, যাবে না, বাঙালি এমনি লিখবা। শাশ্বত, ঠিক আছে, বটা কার নিচে দিচ্ছ একটু খেয়াল রাখো, ঠিক আছে। বটা প্রথমে দিয়ে দিও না, মাঝখানে দিও। শাশ্বত, তুমি নামটা শুনলে বুঝতে পারবা, শাশ্বত, আমরা মাঝখানেটার উপর একটা কি দিচ্ছি, মনে হচ্ছে যে না একটা জোর দিচ্ছি, এরকম মনে হচ্ছে। শাশ্বত, শাশ্বত, এই মাঝখানে স্বর নিচে ব, ঠিক আছে। ধন্যতা না বলে আমাদের বলতে হবে হচ্ছে দীনতা, ঠিক আছে। ধন্যতা না বলে আমাদের কি বলতে হবে, আমাদেরকে বলতে হবে হচ্ছে দীনতা। সন্ন্যাসী, এখানে সন্ন্যাসী একটা ন হবে, দন্ত ন হবে, এটা দিতে ভুলে গেছে ওরা, ঠিক আছে, সন্ন্যাসী। তার পুরস্কার, পুরস্কারের এখানেও কি হবে, দন্তস্ব, ঠিক আছে, মধ্যনস্ব হবে না, খেয়াল করো। মুহূর্ত, এই 1 and 2 মুহূর্ত আবার আসছে, ঠিক আছে, এইগুলাই ঘুরে পেঁচে আসে। ঐক্যতান না, ঐক্যতান, ঠিক আছে, ঐক্যতান না, এটা কি হবে, ঐক্যতান, ঠিক আছে। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। আবিষ্কার, ঠিক আছে, এখানে দন্তাস না, এখানে কিন্তু মধ্যাহ্নস, আবিষ্কার, ঠিক আছে। তাহলে এগুলা একটু দেখে দেখে তোমাকে পড়তে হবে সুন্দর করে, ঠিক আছে। যে পুরস্কারের এই জায়গায় আমি দন্তাস দিচ্ছি, ঠিক আছে, আর এই জায়গায় আবিষ্কার এখানে আমি মধ্যাহ্নস দিচ্ছি, এটা নিয়ম কিন্তু আমরা অলরেডি পড়াইছি, ঠিক আছে। এটা নিয়ম কিন্তু আমরা অলরেডি ওই যে একটু আগে আমরা পড়াইছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, ও এবং আকার ছাড়া অন্য সব স্বরবর্ণের পরে মধ্যাহ্নস হয়, ঠিক আছে। তাহলে ও এবং আকার ছাড়া অন্য সব স্বরবর্ণের পরে মধ্যাহ্নস হয়, ঠিক আছে, অন্য সব বর্ণের পর মধ্যাহ্নস হয়। তাহলে ও এবং আক ছাড়া, ঠিক আছে, হ্যাঁ, এটাই আমাদেরকে লিখছে। তাহলে এখানে যদি আমি খেয়াল করো যে ও এবং হচ্ছে আকার ছাড়া অন্য সব স্বরবর্ণের পর মধ্যাহ্নস হয়, তাহলে আমি এখানে যদি আমি তোমাকে জাস্ট ব্যাখ্যা করি যে জিনিসটা বোঝার জন্য, যে আমি যদি বলি আবিষ্কার, আবি, ই চলে আসছে, ও এবং হচ্ছে আকার ছাড়া ই চলে আসছে, আবিষ্কার, ই, আবি, তাহলে রসই চলে আসছে, রসইকার চলে আসছে, তাহলে সেই জায়গায় তুমি কি দিবা, মূর্ধন্য ষ দিবা। বাট আমি যদি বলি পুরস্কার, পুরো, ও এবং আকার, ঠিক আছে, ও এবং হচ্ছে আকার, এর মধ্যে একটা আছে না পুরো, ও, ও আছে, পুরস্কার, তাহলে এই জায়গায় তোমার কি হবে, দন্ত স হবে। আর আবিষ্কার, এই জায়গায় কি আমার ও এবং আকার আছে না, এখানে রস্বইকার হয়ে গেছে, আবিষ্কার, ঠিক আছে। এইসব এই জায়গায় আমার কি হবে, মধ্যাহ্ন স হবে। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। ওকে, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা, তাহলে প্রতিদ্বন্দ্বিতা তুমি সুন্দর মতো দেখো, এই যে এটাই প্রতিদ্বন্দ্বিতা বানান, ঠিক আছে। এখানেও তো সেম একই দিয়ে দিছে, যাই হোক, তুমি এখানে ধরো দীর্ঘিকার লাগাই দিলা, ভুল যেহেতু। শহীদ মিনার, প্রকাশে শুদ্ধ, শহীদ মিনার, ঠিক আছে, শহীদ মিনার, এখানে তোমাকে ঋষিকার দিয়ে লিখতে হবে, শহীদ মিনার। উশৃঙ্খল, উশৃঙ্খল তুমি লেখো, ন্যূনতম আবার আসছে, নিশিথিনী। মুমূর্ষু, 1 to 1, মুমূর্ষু আবার আসছে, দেখো সায়ান্ন, ঠিক আছে, এটা পরীক্ষাতে আসছে, সায়ান্ন। ওকে, তারপরে চলেন আমরা আগাই। বিদ্রুপ, ঠিক আছে, বিদ্রুপ বানানটা দেখো, দীর্ঘকার হবে না, রুস্বকার হবে, ঠিক আছে, বিদ্রুপ। তারপর দেখো আগন্তুক, আগন্তুক নয়তো রুস্বকার হবে, আগন্তুক, ঠিক আছে। ওই যে জিবি, জিবি আবার আসছে, জিবি, আইনজীবী, ঠিক আছে, আবার আসছে পরিষ্কার, ও এবং আকার ছাড়া ঋষিকায় চলে আসছে, পরিষ্কার। ইতপূর্বে, মনীষী, আবার 1 to, মুহূর্ত, দেখছো,
ব্যাক করতেছে, কিন্তু ব্যাক করতেছে। মন্ত্রিসভা আমরা পড়াইছি, রুলসে পড়াইছি, এটা মন্ত্রিসভা পড়াইছি। ঠিক আছে, লজ্জাকর, লজ্জাকর, আবার লজ্জাকর। আচ্ছা যাই হোক, এখানে তুমি যে কোনো একটা বানান ভুল করো ইচ্ছা করে, সমস্যা কি? ধরো হচ্ছে যে তুমি লজ্জিকর দিয়ে দাও, যেহেতু এটা অশুদ্ধ, তাহলে এটা লজ্জাকর। শিরোচ্ছেদ আবার আসছে, বিভীষিকা আবার আসছে, জীবিকা, স্বাতন্ত্র, অধ্যবসায়, অধ্যাবসায় না, অধ্যবসায়। ঠিক আছে, ইতোমধ্যে, ইতোমধ্যে সংবর্ধনা। ঠিক আছে, ইতোমধ্যে সংবর্ধনা। ওকে, ক্ষতিগ্রস্ত না, খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। ক্ষতিগ্রস্ত না, এখানে ক্ষতিগ্রস্ত না, এখানে ত হবে, ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, সূচিপত্র, তাহলে এটা সূচিপত্র এভাবে লেখে, এমনি লেখে না, সূচিপত্র। ঠিক আছে, বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী। শাশুড়ি, খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা উপরোক্ত বলি না, এটা বলা যাবে না, উপরোক্ত বলা যাবে না, এখানে আমরা বলতে হবে উপরিউক্ত বা হচ্ছে উপরযুক্ত, উপরিউক্ত বা হচ্ছে উপরযুক্ত, উপরিউক্ত বা হচ্ছে উপরযুক্ত। দুরাবস্থা, এটা কি দুরবস্থা হবে। ঠিক আছে, দুরবস্থা হবে। অপেক্ষমান, এখানে একটা মূর্ধন্য ণ আসবে। ঠিক আছে, অপেক্ষমান। সত্ত্বাধিকারী, তাই এখানে খেয়াল করে যে এভাবে এই ফর্মে তোমাকে লিখতে হবে, এই ফর্মে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আকাঙ্ক্ষা, আবার আকাঙ্ক্ষা, আরে ভাই আকাঙ্ক্ষা। উজ্জ্বল, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উজ্জ্বল, এটা খুব ইম্পর্টেন্ট। কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা, এখানে দুইটা বরকার আনা যাবে না, কুজ্ঝটিকা। ঠিক আছে, উজ্জ্বলিকা। তারপর দেখো পিপিলিকা, আবার পিপিলিকা আসছে, পিপিলিকা আসছে, তারপর হচ্ছে আষাঢ়। ঠিক আছে, আষাঢ় আসছে। ঠিক আছে, আষাঢ় আসছে। তারপর দেখো এই যে সান্ত্বনা, গীতাঞ্জলি, পিতৃদত্ত। ঠিক আছে, গীতাঞ্জলি, এখানে এখানেও যা সঠিক একই মানান দিয়েছে তুমি, এখানে ধরো রুসুকার দিয়ে দাও, ভুল দিয়ে দাও একটা, আর একটা তো শুদ্ধ, পিতৃদত্ত। ওকে, উচ্ছ্বাস, হ্যাঁ হ্যাঁ, কই গেল? আচ্ছা, উচ্ছ্বাস, এই যে উচ্ছ্বাস। মুমূর্ষু আবার আসছে। শিরোচ্ছেদ আবার আসছে ভাই, শিরোচ্ছেদ। ঠিক আছে, মনোপুত, মনোপুত আবার আসছে। বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। ঠিক আছে, ন্যূনতম, হীনম্মন্যতা, আমরা পড়েছি না, হীনম্মন্যতা। এগুলো বারবার হচ্ছে তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, রুলস এর আন্ডারে ফেলায় অনেক কিছু করা যায়, বাট এত সময় কি আছে? এত সময় কি আছে? না, এত সময় নাই। বারবার প্র্যাকটিস করবা, বারবার লিখবা, কয়েকবার রিভিশন দিবা। এটা হচ্ছে টোটকা টেকনিক। ঠিক আছে, যেটা আমরা ফলো করতাম, যাদের বাংলা সেকেন্ড পেপার পড়তে ভালো লাগতো না। ঠিক আছে, তো তারপরে আসো আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা, সান্ত্বনা। ঠিক আছে, আবার ওই সেম কৃচ্ছতা আবার আসছে। সমীচীন, ভীষণ, ন্যূনতম ভাই আবার আসছে। শ্রেণী, ভাই শ্রেণীতে ভাই কষ্ট করে দীর্ঘিকার দিও না ভাই, শ্রেণীতে এখন বর্তমানে ঋষিকার দিয়ে লেখো। টুর্নামেন্ট, টুর্নামেন্ট তো বাংলা ছোটবেলা থেকে লিখতেছি, এখানে ঋষি, এখানে দন্তান্ন হবে। ঠিক আছে, উপরোক্ত, ওই যে আবার উপরোক্ত, উপরিউক্ত, উপরযুক্ত। ঠিক আছে, এটা ঢাকা চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে এটা। আশীর্বাদ, ভাই আশীর্বাদ বানানোর ঋষিকার কে দেয়? ঠিক আছে, স্বাবলম্বন, স্বাবলম্বন। ঠিক আছে, এখানে দন্তাসু দন্তাসু থাকে, ব কই হবে। ঠিক আছে, কিংবদন্তি, যে ঋষিকার আমরা একটু আগে পড়াইছি। শ্বশুর বাড়ি, সরস্বতী আবার আসছে। ভাই এটা একটু খেয়াল করো, প্রবাহমান, প্রবাহমান না, প্রবহমান। ঠিক আছে, প্রবহমান। ওকে, দায়িত্ব, ওই যে দায়ী থেকে দায়িত্ব আমরা দেখাইছি, দায়ী থেকে দায়িত্ব দেখাইছি, তখন দীর্ঘিকারটা থেকে ঋষিকার হয়ে যাবে। ঠিক আছে, মনীষা, সুন্দর। সন্ন্যাসী আবার আসছে, স্টেডিয়াম আবার আসছে, কর্মজীবী, জীবী আছে আবার আসছে। শ্রেণী আবার আসছে, লবণ, লবণ তো মূর্ধন্য হয় তাই না, মোল্লা সুপার সল্ট। গ্রন্থাবলী, গ্রন্থাবলী, এখানেও আমরা ঋষিকার দিব। এখানে কিন্তু রুলস আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো রুলস আছে, বা এত রুলস আমাদের আসলে জানা লাগে না, এই জন্য আমি এখানে রুলস এর কথা বলতেছি না। তুমি জাস্ট কয়েকবার এগুলো যদি ভালো মতো পড়ো, ঠিক আছে, এগুলো যদি পড়ো, তাহলে হচ্ছে কিন্তু সুন্দর মতে পারবা। ঠিক আছে, সুন্দর মতে পারবা। হ্যাঁ, যেমন অনেক নিয়ম আছে, আবলি প্রত্যয়, বলি প্রত্যয় বা আবলি প্রত্যয়, এগুলো থাকলে রস্বইকার হয়।